আচ্ছা, আজ আমরা কথা বলবো ওয়ারেন বাফেটকে নিয়ে। মানে ফর্বস ম্যাগাজিনের যে ধনীদের তালিকা, সেখানে তো প্রায় সব সময় দেখি নামটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। প্রায় প্রতি বছরই থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো, উনি তো মানে আর ৫ জনের মতো টেকনোলজি বা ধরুন পারিবারিক সূত্রে পাওয়া সম্পদ দিয়ে এখানে আসেননি। ঠিক, এটাই ওনার বিশেষত্ব। পুরো ব্যাপারটা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, মানে নিজের বুদ্ধি খাটিয়ে। হুম। তো আমাদের হাতে একটা বইয়ের কিছু অংশ আছে, ভাবলাম ওটা থেকে একটু বোঝার চেষ্টা করি, মানে কিভাবে তিনি এতটা সফল হলেন, তার সাফল্যের পেছনের কারণগুলো কি। খুব ভালো আইডিয়া। আর দেখুন, ফোর্বস ৪০০ লিস্টে তো কত নাম আসে যায়, কিন্তু বাফেট মানে প্রায় প্রতি বছরই শীর্ষ ৫-এ। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, সেটাই তো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একমাত্র উনি, বুঝলেন, শুধু স্টক মার্কেটে বিনিয়োগ করেই এই জায়গায় পৌঁছেছেন। ভাবুন, সেই ২০০০ সালের ডটকম বাবল যখন ফাটল, ওহ হ্যাঁ হ্যাঁ, সেই সময়কার কথা। তখনও তো সবাই টেকনোলজি নিয়ে পাগল। কিন্তু উনি ফোর্বসের লিস্টে ৪ নম্বরে। আর সম্পদের উৎস স্রেফ লেখা ছিল স্টক মার্কেট। অবিশ্বাস্য। ২০০৪ সালের দিকে ওনার সম্পদ কত ছিল বললেন? ২০০৪-এর মাঝামাঝি প্রায় $৪২.৯ বিলিয়ন। বিশাল অঙ্ক। আচ্ছা, এই সংখ্যার পিছনের মানুষটাকে একটু জানি চলুন। ওমাহাতে জন্ম, তাই তো? নেব্রাস্কা। হ্যাঁ, ছোটবেলা থেকেই নাকি সংখ্যা নিয়ে দারুণ আগ্রহ ছিল। বাবার স্টক মার্কেটের বই পড়তেন শুনেছি, আর পরে বেঞ্জামিন গ্রাহামের বইটা দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর। ঠিক, ওই বইটা ওনার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। উনি তো গ্রাহামের কাছে শিখবেন বলেই কলাম্বিয়া বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন। আচ্ছা, এই গ্রাহামের দর্শনটা ঠিক কি ছিল, মানে যদি সহজ করে বলি? দেখুন, গ্রাহামকে তো ভ্যালিউ ইনভেস্টিংয়ের গুরু বলা হয়। ওনার মূল আইডিয়া ছিল দুটো। একটা হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে? মানে হলো একটা কোম্পানির যা আসল দাম হওয়া উচিত তার থেকে কমে শেয়ার কেনা, যাতে লোকসানের ঝুঁকিটা কম থাকে। অনেকটা ডিসকাউন্টে ভালো জিনিস কেনার মতো আর কি। ইন্টারেস্টিং। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো মিস্টার মার্কেট কনসেপ্ট, মানে শেয়ার বাজারকে একটা খামখেয়ালি মানুষের মতো দেখা, যে রোজ দাম বাড়ায় কমায়, কিন্তু তার কথায় কান না দিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। বাহ, দারুণ কনসেপ্ট তো। বাফেট কলাম্বিয়া থেকে পাশ করে গ্রাহামের নিজের কোম্পানিতেই কাজ শুরু করেন, গ্রাহাম নিউম্যান কর্পোরেশন। প্রায় ২ বছর ছিলেন, আর এই দর্শনগুলো একেবারে যাকে বলে মজ্জাগত করে ফেলেন। তার মানে গুরু যা শিখিয়েছেন সেটাই তিনি মানে একদম অক্ষরে অক্ষরে পালন করেছেন। একদম। তো ১৯৫৬ সালে গ্রাহাম যখন রিটায়ার করলেন, বাফেট ওমাহাতে ফিরে এলেন। বয়স মাত্র ২৫। মাত্র ২৫? হ্যাঁ, আর পরিবার বন্ধুদের থেকে নিলেন $১,০৫,০০০। নিজের ছিল মাত্র $১০০। এই দিয়ে শুরু করলেন বাফেট পার্টনারশিপ লিমিটেড। নিজের মাত্র $১০০। তারপর কি হলো সেই পার্টনারশিপের? তারপর যা হলো সেটা এক কথায় মানে অবিশ্বাস্য। পরের ১৩ বছর ধরে এই পার্টনারশিপ বছরে গড়ে ২৯.৫% রিটার্ন দিয়েছে। ২৯.৫% প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর গড়ে। ভাবুন, ওই একই সময়ে ডাও জোন্স ইন্ডেক্স মানে আমেরিকার বাজারের যা অবস্থা, সেটা বেশ কয়েকবার নেগেটিভ রিটার্ন দিয়েছে, মানে লস হয়েছে। কিন্তু বাফেট ২৯.৫%? আচ্ছা, উনার কি কোনো টার্গেট ছিল? উনার লক্ষ্য ছিল ডাওকে বছরে ১০ পয়েন্টে হারানো, কিন্তু উনি সেটা করে দেখিয়েছেন প্রায় ২২ পয়েন্টে। অসাধারণ। এর কোনো মানে নির্দিষ্ট উদাহরণ আছে কি, যেখানে এই গ্র্যাহামের দর্শনটা খুব কাজে দিয়েছিল? ওহ, অবশ্যই আছে। আমেরিকান এক্সপ্রেসের ঘটনাটা তো খুবই বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কি হয়েছিল ঠিক? একটা বড় স্ক্যান্ডেল হয়েছিল কোম্পানিটায়, তো সেটার জেরে শেয়ারের দাম $৬৫ থেকে একদম $৩৫ নেমে গেছিল। সবাই ভয় পেয়ে শেয়ার বেচতে শুরু করে দিয়েছিল। প্যানিক সেলিং যাকে বলে। শিপের মোট ক্যাপিটালের প্রায় ৪০%, মানে তখন প্রায় $১৩ মিলিয়ন আমেরিকান এক্সপ্রেসের শেয়ারে লাগিয়ে দিলেন। বলেন কি, 40%? এটা তো বিশাল রিস্ক। অবশ্যই রিস্ক ছিল, কিন্তু ওনার বিশ্লেষণ একদম ঠিক ছিল। পরের ২ বছরের মধ্যে শেয়ারের দাম ৩ গুণ হয়ে যায়, আর লাভ প্রায় $20 মিলিয়ন। ওয়াও, এটা তো গ্রাহামের ওই মার্জিন অফ সেফটি আর মিস্টার মার্কেটের দারুণ উদাহরণ। একেবারে পারফেক্ট উদাহরণ। কম দামে ভালো জিনিস কেনা যখন সবাই ভয় পাচ্ছে। কিন্তু এত সফল একটা পার্টনারশিপ, সেটা উনি ১৯৬৯ সালে বন্ধ করে দিলেন কেন? কারণ বাফেটে মনে হচ্ছিল বাজারটা তখন খুব বেশি স্পেকুলেটিভ, মানে ফটকামূলক হয়ে গেছে। শেয়ারের দামগুলো কোম্পানির আসল ভ্যালুর থেকে অনেক বেশি বেড়ে গেছে। ও, মানে ভালো ডিল পাচ্ছিলেন না।
হ্যাঁ, মানে যুক্তিসঙ্গত দামে ভালো বিনিয়োগের সুযোগ কমে আসছিল, তাই ঝুঁকি না নিয়ে উনি পার্টনারশিপটাই বন্ধ করে দিলেন। আর নিজের যে অংশটা ছিল প্রায় $25 মিলিয়ন, সেটা দিয়ে বার্কশায়ার হ্যাথওয়ে বলে একটা টেক্সটাইল কোম্পানি কিনে নিলেন। বার্শা হ্যাথওয়ে, যেটা তখন একটা ধুঁকতে থাকা টেক্সটাইল কোম্পানি ছিল। ঠিক তাই, উনি সেটার কন্ট্রোল নিলেন। আর তারপর তো বার্কশায়ার হ্যাথওয়ের গল্পটা মানে যাকেবারে লেজেন্ডারি। একদম। বাফেটের নেতৃত্বে প্রায় 40 বছরে বার্কশায়ারের নেটওয়ার্থ $22 মিলিয়ন থেকে কোথায় গেছে ভাবুন, প্রায় $69 বিলিয়ন। 22 মিলিয়ন থেকে 59 বিলিয়ন। হ্যাঁ, আর শেয়ার প্রতি বুক ভ্যালু $19 থেকে বেড়ে হয়েছে প্রায় $50,898। তার মানে গ্রোথটা কেমন হয়েছে বছরে? বছরে গড়ে প্রায় 22.2% চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি, মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট বা CAGR। এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। সত্যি বিশাল। যদিও মাঝে মাঝে হয়তো S&P 500-এর থেকে কম রিটার্ন দিয়েছে। হ্যাঁ, যেমন ধরুন 1999 সালে টেক বুমের সময় বার্কশায়ারের রিটার্ন S&P 500-র চেয়ে কম ছিল, কিন্তু লং টার্মে মানে দীর্ঘমেয়াদে দেখলে পারফরম্যান্স অসাধারণ। তাহলে বাফেটের এই যে দীর্ঘ সাফল্য, এর মূল মন্ত্রটা কি দাঁড়ালো? ওনার ইনভেস্টমেন্ট ফিলসফিটা যদি একটু বলেন। ফিলসফিটা শুনতে খুব সহজ লাগে আসলে। উনি বলেন সার্টেনটিজ অ্যাট আ ডিসকাউন্ট। সার্টেনটিজ অ্যাট আ ডিসকাউন্ট মানে এমন কোম্পানির শেয়ার কেনা যাদের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা বেশ নিশ্চিত বা অন্তত আন্দাজ করা যায়, এবং সেই শেয়ারগুলো যখন কম দামে পাওয়া যাচ্ছে মানে ডিসকাউন্টে। আচ্ছা। আর দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ জিনিস হল উনি সবসময় নিজের সার্কেল অফ কম্পিটেন্সের মধ্যে থাকেন, মানে যোগ্যতার বৃত্ত। যোগ্যতার বৃত্ত, এটা কি রকম? মানে হল উনি যে ব্যবসাগুলো ভালো বোঝেন শুধু সেগুলোতেই বিনিয়োগ করেন, যে ব্যবসা বোঝেন না সেটা শেয়ার যতই লোভনীয় মনে হোক উনি সেদিকে যান না। এই কারণেই তো উনি বহু বছর টেকনোলজি স্টক থেকে দূরে ছিলেন, বলতেন ওটা নাকি ওনার ঠিক বোঝার মধ্যে পড়ে না। কিন্তু সম্প্রতি তো উনি কিছু টেক কোম্পানিতেও বিনিয়োগ করেছেন, যেমন অ্যাপল। হ্যাঁ, সময়ের সাথে সাথে উনিও শিখেছেন, নিজের বৃত্ত কিছুটা হয়তো বাড়িয়েছেন, তবে অ্যাপেলের ব্যবসাও উনি মনে করেন ওনার বোঝার মধ্যে। আচ্ছা, আর এখন নাকি উনি স্টক মার্কেটে আগের মতো অতটা সক্রিয় নন। হ্যাঁ, এখন উনি বলছেন যে ওনার পছন্দের বড় কোম্পানিগুলোর শেয়ার আর সেই আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে না, তাই তিনি এখন ভালো ব্যবসা সরাসরি কিনে নেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। ও মানে পুরো কোম্পানিটাই কিনে নেওয়া? হ্যাঁ, ওনার চতুর্থ ব্যবসায়িক নীতিতে তো সেটাই বলা আছে যে সুযোগ পেলে উনি সরাসরি ভালো ব্যবসা কিনে নিতেই বেশি পছন্দ করবেন। উনি ওনার অধীনস্থ ম্যানেজারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখতে ভালোবাসেন, আর কোম্পানির মূল পরিচালনার দিকগুলো, যেমন ধরুন এক্সিকিউটিভদের বেতন বা লাভের টাকা কোথায় আবার খাটানো হবে, এসব সিদ্ধান্ত উনি নিজেই নেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ওয়ারেন বাফেটের সাফল্যের কয়েকটা মূল সূত্র পেলাম, তাই তো? যেমন ধরুন বেঞ্জামিন গ্রাহামের ভ্যালু ইনভেস্টিংয়ের শিক্ষা। হ্যাঁ, একদম, ভিত্তিটা ওখানেই। তারপর দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি, শর্ট টার্ম লাভ লোকসান নিয়ে বেশি না ভাবা। চরম ডিসিপ্লিন, মানে নিজের স্ট্র্যাটেজিতে লেগে থাকা। যুক্তিসঙ্গত চিন্তাভাবনা, মানে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া। আর খুব গুরুত্বপূর্ণ হল নিজের জ্ঞানের পরিধিটা বোঝা। ওই যে বললেন সার্কেল অফ কম্পিটেন্স। ঠিক। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কি রাস্তা খোলা? দেখুন, দুটো পথ তো আছেই। এক, সরাসরি বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার কিনে নেওয়া, তাহলে অনেকটা বাফেটের জ্ঞান আর অভিজ্ঞতার উপর ভরসা করা হলো। আচ্ছা, আর দ্বিতীয়? দ্বিতীয় হল বাফেটের নীতিগুলো ফলো করা, মানে নিজের জ্ঞান বাড়ানো, নিজের যোগ্যতার বৃত্তটা ধীরে ধীরে তৈরি করা, নতুন অর্থনীতির কোম্পানিগুলো নিয়ে হয়তো আরও বেশি করে জানা, বোঝা, গবেষণা করা। নিজেদেরকেই বাফেটের মতো করে ভাবতে শেখা আর কি। অনেকটা তাই, ধৈর্য ধরতে হবে অবশ্য। বেশ, এই আলোচনার শেষে আমার একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে। এই যে যোগ্যতার বৃত্ত বা সার্কেল অফ কম্পিটেন্সের ধারণাটা, এটা কি শুধু বিনিয়োগের ক্ষেত্রেই প্রযোজ্য? ভালো প্রশ্ন। মানে আমাদের নিজেদের জীবনে বা ধরুন নতুন কিছু শেখার ক্ষেত্রে আমরা এই আইডিয়াটা কিভাবে কাজে লাগাতে পারি? কোথায় আমাদের থামা উচিত আর কোথায় নিজেদের জ্ঞানের পরিধিটা আরও বাড়ানো উচিত, এই ব্যালেন্সটা বোঝা কি জীবনের অন্য ক্ষেত্রেও সমান জরুরি নয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা যেতে পারে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। ওয়ারেন বাফেটের বিনিয়োগের সাফল্য, মানে এটা তো প্রায় কিংবদন্তির মতো। কয়েক দশক ধরে বাজারের এত ওঠানামা, তার মধ্যে কিভাবে তিনি এত
স্থিরভাবে ভালো ফল করে গেলেন। হ্যাঁ, সেটাই তো। আজকে আমরা এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখব। ঠিক। কোন 4 জন মানুষ তার এই চিন্তাধারাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন? মূলত 4 জন: বেঞ্জামিন গ্রাহাম, ফিলিপ ফিশার, জন বার উইলিয়ামস আর অবশ্যই চার্লস মাঙ্গার। আচ্ছা, তো আমাদের হাতে থাকা বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই অন্যতম সেরা বিনিয়োগকারীর সাফল্যের পেছনের মূল ধারণাগুলো কি কি। একদম। আর এই আলোচনা শুরু করতে হলে প্রথমেই বলতে হয় বেঞ্জামিন গ্রাহামের কথা। যাকে বলা হয় আর্থিক বিশ্লেষণের ডিন। ঠিক তাই। ওর লেখা 2টো বই, সিকিউরিটি অ্যানালিসিস আর দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর, এগুলো তো বিনিয়োগকারীদের জন্য প্রায় অবশ্য পাঠ্য। গ্রাহাম খুব পরিষ্কার করে দিয়েছিলেন, বিনিয়োগ আর ফটকাবাজি এই দুটোর তফাতটা। সেটা কি রকম? তার মতে আসল বিনিয়োগ হতে হলে 3টে জিনিস লাগবে। 1. পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। 2. মূলধনের সুরক্ষা। মানে আসল টাকাটা বাঁচানো। হ্যাঁ, আর 3. একটা সন্তোষজনক রিটার্ন বা আয়। এই 3টে না থাকলে সেটা ফটকাবাজি। বুঝলাম। আর গ্রাহামের সবচেয়ে বিখ্যাত যে আইডিয়াটা, মার্জিন অফ সেফটি, ওটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। মার্জিন অফ সেফটি মানে হল, ধরুন একটা শেয়ারের আসল যা দাম হওয়া উচিত, তার অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনজিক ভ্যালু যেটাকে বলে, একদম সেই মূল্যের থেকে বেশ কিছুটা কম দামে কেনা। একটা সেফটি নেট তৈরি করার মতো। হ্যাঁ, অনেকটা তাই। তবে এটা একটা হিসাব করা নিরাপত্তা। এই অন্তর্নিহিত মূল্যটা আসে কোম্পানির সম্পদ, আয়, লভ্যাংশ, ভবিষ্যতের সম্ভাবনা, এই সব কিছু থেকে। আচ্ছা। যখন শেয়ারের বাজার দর এই হিসাব করার দামের চেয়ে বেশ খানিকটা নিচে থাকে, তখনই ওই মার্জিন অফ সেফটি তৈরি হয়। গ্রাহাম বিশ্বাস করতেন, বাজার সবসময় যৌক্তিক আচরণ করে না। ভয় আর লোভের কারণে ভুল দাম দেয় অনেক সময়। ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে দামটা আবার তার আসল মূল্যের দিকে ফিরে আসে। এই সুযোগ চাই কাজে লাগাতে হয়। তাহলে এই মার্জিন অফ সেফটি খুঁজে পাওয়ার বাস্তব উপায় কি? গ্রাহাম কি বলতেন? তিনি মূলত 2টো সহজ পদ্ধতির কথা বলতেন। 1. শেয়ারটা তার নিট সম্পদ মূল্যের নেট অ্যাসেট ভ্যালুর 2/3 কমে কেনা, আচ্ছা। অথবা কম প্রাইস টু আর্নিংস বা পিই অনুপাতের শেয়ার কেনা, শেয়ারের দাম তার আয়ের তুলনায় কতটা কম সেটা দেখা। বাফেট তাহলে গ্রাহামের কাছ থেকে এই মূল বিষয়গুলোই নিলেন: শেয়ারকে ব্যবসা হিসেবে দেখা, বাজারের সুযোগ নেওয়া আর মার্জিন অফ সেফটি। একদম। আর গ্রাহামের ওই 2টো নিয়ম তো খুবই বিখ্যাত। প্রথম নিয়ম, লোকসান করো না। দ্বিতীয় নিয়ম, প্রথম নিয়মটা ভুলো না। ঠিক। বেশ, গ্রাহামের এই সংখ্যাভিত্তিক বিশ্লেষণের পর তাহলে আসেন ফিলিপ ফিশার। এর ফোকাসটা তো একটু অন্যরকম ছিল, তাই না? হ্যাঁ, ফিশার জোর দিতেন গুণগত মানের ওপর। সেই সব কোম্পানিতে বিনিয়োগ করা যাদের ব্যবসায়িক সম্ভাবনা বাজারের গড়পট্টার চেয়ে অনেক বেশি, আর যাদের ম্যানেজমেন্ট খুব ভালো। ঠিক। তিনি দেখতেন কোম্পানির বিক্রি বাড়ছে কিনা, শিল্পের গড়ের চেয়ে বেশি হারে বাড়ছে কিনা, বিশেষ করে রিসার্চ ও ডেভেলপমেন্ট আর ভালো সেলস টিমের মাধ্যমে। শুধু বিক্রি বাড়লেই তো হবে না, লাভ। অবশ্যই লাভটাও ধরে রাখতে হবে। লাভজনকতা বজায় রাখা, খরচ নিয়ন্ত্রণে রাখা, এইসব। আর ফিশারের ওই স্কাটলবার্ট পদ্ধতিটা বেশ মজার কিন্তু। হ্যাঁ, স্কাটলবার্ট হলো কোম্পানির একেবারে ভেতরের খবর জোগাড় করা। কিভাবে? কোম্পানির সাথে যুক্ত নানা লোকের সাথে কথা বলে। ধরুন গ্রাহক, সাপ্লায়ার, প্রাক্তন কর্মচারী, এমনকি প্রতিযোগীদের কাছ থেকেও তথ্য নেওয়া। বাহ, বেশ গোয়েন্দাগিরির মতো। কিছুটা। ফিশার আরও বিশ্বাস করতেন, অনেকগুলো শেয়ারে অল্প অল্প না কিনে হাতে গোনা কয়েকটা সেরা কোম্পানিতে বেশি করে বিনিয়োগ করা ভালো। যেগুলোকে নিজে ভালো বোঝেন। হ্যাঁ, যেগুলোকে তিনি বলতেন নিজের সার্কেল অফ কম্পিটেন্স বা যোগ্যতার পরিধি। বাফেট কিন্তু ব্যবসার গুণমান বিচার আর এই স্কাটলবার্ট পদ্ধতিটা ফিশারের কাছ থেকে শিখেছেন। আচ্ছা, এরপর জন বার উইলিয়ামস, ওর বই দ্য থিওরি অফ ইনভেস্টমেন্ট ভ্যালু, ওনার অবদানটা কি একটু বেশি গাণিতিক? হ্যাঁ, বলা যেতে পারে। উইলিয়ামসের মূল ধারণাটা হল ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ, যাকে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলও বলে অনেকে। এটা কি জিনিস? সোজা কথায় বললে, একটা শেয়ার বা ব্যবসার আজকের দাম হল সেটার পুরো জীবনকালে যা যা নগদ টাকা আসবে, লভ্যাংশ হতে পারে বা এমন আয় যা পরে লভ্যাংশ হবে, সেগুলোর আজকের দিনের মূল্য বা প্রেজেন্ট ভ্যালুর সমান। ভবিষ্যতের টাকাকে আজকের হিসেবে নিয়ে আসা, একটা ডিসকাউন্ট রেট ব্যবহার করে। বাফেট কি এই মডেলটা ব্যবহার করেন ব্যবসার ভ্যালু বের করতে? অবশ্যই।
তিনি এই ডিসিএফ পদ্ধতি ব্যবহার করেই ব্যবসার মূল্যায়ন করেন, আর ডিসকাউন্ট রেট হিসাবে প্রায়ই দীর্ঘমেয়াদী মার্কিন সরকারি বন্ডের সুদের হার ব্যবহার করেন। কিন্তু এখানেও নিশ্চয়ই গ্রাহামের ওই মার্জিন অফ সেফটি কাজে লাগে ঝুঁকি কমাতে। একদম ঠিক। হিসাব করা দামের থেকে কমে কিনে ঝুঁকিটা কমানো, দুটো ধারণাই একসাথে কাজ করে। ভাবটা ঠিক কোথায়? মাঙ্গারের প্রভাব অমছনান। তিনি আসলে বাফেটকে গ্রাহামের সস্তায় ভালো জিনিস খোঁজার থেকে ফিশারের সেরা জিনিস ন্যায্য দামে কেনার দিকে বেশি করে নিয়ে যান। বাফেট নিজেই তো বলেন মাঙ্গারের সেই কথাটা। হ্যাঁ, যে মোটামুটি ভালো একটা কোম্পানি দারুণ সস্তায় কেনার চেয়ে দারুণ একটা কোম্পানি মোটামুটি ভালো দামে কেনা অনেক ভালো। ঠিক। মাঙ্গার কিন্তু শুধু ব্যবসার দিকটাই দেখেননি, তিনি বিভিন্ন জ্ঞানের শাখা থেকে, যেমন মনোবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান থেকে ধারণা নিয়ে বিনিয়োগের সিদ্ধান্তে কাজে লাগাতে বলতেন। ওই যে মানসিক মডেলের ল্যাটিস ওয়ার্ক। হ্যাঁ, সেটাই। মানে বিভিন্ন মডেল ব্যবহার করে একটা সমস্যাকে বিভিন্ন দিক থেকে দেখা, আর তিনি মানুষের ভুল বিচার করার প্রবণতা বা সাইকোলজি অফ মিসজাজমেন্টের ওপর খুব জোর দিতেন। তার মানে ম্যাঙ্গারের বাফেটকে ভালো ব্যবসার আসল অর্থনৈতিক সুবিধাটা চিনতে শিখিয়েছেন, আর তার জন্য সঠিক দাম দিতেও রাজি করিয়েছেন, সস্তা না হলেও। একদম। বাফেটের আজকের যে দর্শন, সেটা আসলে এই চারজনের চিন্তার এক অসাধারণ মিশ্রণ। শুরুতে তিনি নাকি নিজেকে 85% গ্রাহাম, 15% ফিশার বলতেন। হ্যাঁ, কিন্তু ম্যাঙ্গারের প্রভাবে ধীরে ধীরে ফিশারের গুণমানের দিকে ঝুঁকেছেন। এখন হয়তো অনুপাতটা প্রায় 50-50। তার মানে গ্রাহামের পরিমাণগত বিশ্লেষণ, মানে সংখ্যা দেখা, হ্যাঁ, মার্জিন অফ সেফটি, ফিশারের গুণগত বিচার, মানে ব্যবসা আর ম্যানেজমেন্ট বোঝা, আর স্ক্যাটলবাট, উইলিয়ামসের মূল্যায়ন পদ্ধতি, ডিসিএফ মডেল, আর ম্যাঙ্গারের গুণমান আর ওই মানসিক মডেলের ওপর জোর দেওয়া, সব মিলেই আজকের বাফেট। ঠিক। এই সব মিলিয়েই তার অনন্য পদ্ধতিটা তৈরি হয়েছে। তাহলে সংক্ষেপে বললে ওয়ারেন বাফেটের বিনিয়োগ দর্শন এই চারজনের ভিতের ওপর দাঁড়িয়ে: গ্রাহাম নিরাপত্তা আর বাজারের মনস্তত্ত্ব, ফিশার ব্যবসার মান আর ভেতরের খবর, উইলিয়ামস মূল্যায়নের মডেল, আর মাঙ্গার সেরা মানের খোঁজ আর বহুমাত্রিক চিন্তা। আর বাফেটের আসল কৃতিত্ব হল এই সব ভিন্ন ভিন্ন ধারণাকে একসাথে মিশিয়ে নিজের মতো করে প্রয়োগ করার অসাধারণ ক্ষমতা। সত্যি তাই। বাফেটের মতো একজনের চিন্তাধারার এই বিবর্তন দেখাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমাদেরও ভাবতে সাহায্য করে যে আমরা কিভাবে বিভিন্ন জায়গা থেকে শিখে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও ভালো করতে পারি, সেটা বিনিয়োগ হোক বা জীবনের অন্য কোনো ক্ষেত্র। একদম, শেখার তো শেষ নেই। আচ্ছা, বার্কশায়ার হ্যাথাওয়ের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, তাই না? মানে একটা প্রায় ডুবে যাওয়া টেক্সটাইল কোম্পানি থেকে আজকের এই জায়গায় আসা। অসাধারণ একটা রূপান্তর। আমরা আজ দ্য ওয়ারেন বাফেট ওয়ে বইটার কিছু অংশ ধরে দেখব ওয়ারেন বাফেটের নেতৃত্বে এই বিশাল পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো। বিশেষ করে ফোকাস করব ওদের বীমা ব্যবসার উপর। ঠিক, কারণ এই বীমা ব্যবসায় তো বার্কশায়ারের মূল শক্তি এখন। আমার মূল প্রশ্নটা হলো, কিভাবে একটা প্রায় ফেল করা ব্যবসা থেকে পাওয়া অভিজ্ঞতা আর সেই পুঁজি একটা সম্পূর্ণ অন্য ইন্ডাস্ট্রিতে, মানে বীমাতে, এত বড় সাফল্যের রাস্তা তৈরি করল। একদম। গোড়া থেকে শুরু করা যাক তাহলে। 65 সাল, যখন বাফেট বার্কশায়ারের কন্ট্রোল নিলেন, টেক্সটাইল ব্যবসাটা তখন খুবই খারাপ অবস্থায়। লাভ হচ্ছিল না একদমই। না, লাভ কম, কম্পিটিশন ভয়ঙ্কর, আর প্রচুর ক্যাপিটাল লাগতো ব্যবসাটা চালাতে। বাফেট আর তার টিম অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সত্যি বলতে টেক্সটাইল ব্যবসায় টার্ন অ্যারাউন্ড করা যায়নি। ও, তার মানে প্রথম শিক্ষাটা এলো একরকম ব্যর্থতা থেকেই বলা যেতে পারে। বাফেট এখান থেকে একটা বড় শিক্ষা নিলেন। খারাপ বা দুর্বল ব্যবসাকে জোর করে ভালো বানানো খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু তিনি তো হাল ছাড়লেন না। না, মজার ব্যাপার হলো ওই টেক্সটাইল ব্যবসা থেকে যেটুকু অল্প আয় আসছিল, সেটা জমিয়েই তিনি 1967 সালে ন্যাশনাল ইন্ডেমনিটি বলে একটা ছোট বীমা কোম্পানি কিনে ফেললেন। মাত্র $8.6 মিলিয়ন, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর এটাই ছিল, বলতে পারেন, আসল টার্নিং পয়েন্ট, বার্কশায়ারের নতুন দিক নির্দেশনা। আর এখানেই তো আসে সেই বিখ্যাত ফ্লোটের কনসেপ্টটা, তাই তো? এই ফ্লোট জিনিসটা আসলে কি, কেন এটা বার্কশায়ারের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? হ্যাঁ, ফ্লোট এটাই হলো বীমা ব্যবসার আসল ম্যাজিক, বিশেষ করে বাফেটের জন্য। দেখুন, ব্যাপারটা হলো,
বিমা কোম্পানিগুলো পলিসি বিক্রি করে ক্লায়েন্টদের কাছ থেকে প্রিমিয়াম নেয়। টাকাটা আসে অগ্রিম। আচ্ছা। কিন্তু ক্লেম বা দাবি তো আসে পরে, মানে ভবিষ্যতে। তো এই যে প্রিমিয়ামের টাকাটা কোম্পানির হাতে এলো, কিন্তু ক্লেম দেওয়ার আগে পর্যন্ত তাদের হাতেই থাকছে। হুম। ভবিষ্যতের সম্ভাব্য দাবি মেটানোর জন্য একটা রিজার্ভ রেখেও বাকি যে বিশাল অঙ্কের টাকাটা তাদের হাতে জমে থাকে, সেটাই হলো ফ্লোট। বাহ! তার মানে তো এটা একরকম অন্যের টাকা, যেটা কোম্পানি বিনিয়োগের জন্য ব্যবহার করতে পারছে। একদম। বাফেটের মতো একজন থোকর বিনিয়োগকারীর কাছে এটা বিশাল সুযোগ। প্রায় বিনা খরচে বা খুব কম খরচে পাওয়া একটা বিশাল পুঁজি, যা তিনি লম্বা সময়ের জন্য ভালো ভালো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দারুণ আইডিয়া তো। আচ্ছা, জিআইসিওর ক্ষেত্রে কি এই মডেলটাই বিশেষভাবে কাজে লেগেছিল? হ্যাঁ, জিআইকেও একটা ক্লাসিক উদাহরণ। ওদের বিজনেস মডেলটাই ছিল একটু অন্যরকম। সরাসরি কাস্টমারের কাছে পলিসি বিক্রি করত, মানে এজেন্ট কমিশন নেই, খরচ কম, আর টার্গেট করত শুধু ভালো ড্রাইভারদের। ইন্টারেস্টিং। কিন্তু 1970-এর দশকে কোম্পানিটা একটা বড় আর্থিক সংকটে পড়ে। শেয়ারের দাম প্রায় পড়ে গিয়েছিল, ধরুন $2 নেমে আসে। মাত্র $2? হ্যাঁ, বাফেট এটাকেই সুযোগ হিসেবে দেখলেন। উনি তখন প্রচুর শেয়ার কিনলেন, আর শেষ পর্যন্ত 1996 সালে প্রায় $2.3 বিলিয়ন দিয়ে পুরো কোম্পানিটাই কিনে নিলেন। 2.3 বিলিয়ন। অনেকেই হয়তো তখন ভেবেছিল দামটা একটু বেশি হয়ে গেল। বাফেটের যুক্তি কি ছিল? বাফেটের দর্শনটা হলো একটা অসাধারণ ব্যবসার জন্য যার একটা দীর্ঘস্থায়ী প্রতিযোগিতামূলক সুবিধা আছে, যেটাকে উনি বলেন ডিউরেবল কম্প্যাটিটিভ অ্যাডভান্টেজ। তার জন্য সঠিক মূল্যের চেয়ে একটু বেশি দাম দিতেও তিনি রাজি। মানে শুধু সস্তায় কেনা নয়, ভালো জিনিসের কদর করা। ঠিক। জিআইসিওর সেই সুবিধাটা ছিল ওর ব্র্যান্ড আর কম খরচে ব্যবসা করার ক্ষমতা, যা দীর্ঘমেয়াদে গ্রাহক ধরে রাখতে সাহায্য করে। বুঝতে পারলাম। আচ্ছা, এরপর তো এলো আরও বড় একটা পদক্ষেপ, জেনারেল রি বা জেনরেকে কেনা। 1998 সালে প্রায় $16 বিলিয়ন স্টক ডিল। বিশাল ব্যাপার। বিশাল তো বটেই। এটা ছিল পুনর্বীমা বা রি ইন্স্যুরেন্স ব্যবসা, মানে যারা অন্যান্য বীমা কোম্পানিগুলোকে বীমা দেয়। এর কারণ কি ছিল? মানে এই ব্যবসায় ঢোকার পেছনে উদ্দেশ্য? উদ্দেশ্য ছিল বর্কশায়ারের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে আরও ডাইভার্সিফাই করা, বিশেষ করে বন্ডের পরিমাণ বাড়ানো আর কিছু ট্যাক্স সুবিধে নেওয়া। কিন্তু কেনার পরেই একটা বড় ধাক্কা খেল। ধাক্কা? কি রকম? দেখা গেল জেনরে পলিসির ঝুঁকি মূল্যায়নে কিছু ভুল করেছিল, আন্ডাররাইটিং ডিসিপ্লিনে ঘাটতি ছিল। তার উপর আবার পরপর কিছু বড় প্রাকৃতিক দুর্যোগ, আর অবশ্যই 9/11-এর মতো ঘটনা। বিশাল লোকসান হলো। ও বাবা! এত বড় লোকসানের পর তো যে কেউ ব্যবসাটা বেচে দিত হয়তো। এখানেই বাফেটের পার্থক্য। সাধারণ রিঅ্যাকশন হতো বিক্রি করে দেওয়া, কিন্তু বাফেট তা করেননি। উনি সমস্যার গভীরে গেলেন, ম্যানেজমেন্ট পরিবর্তন করলেন, নতুন করে ঝুঁকি মূল্যায়নের নিয়মকানুন তৈরি করলেন। মানে সমস্যার সমাধান করা, পালিয়ে না যাওয়া। একদম। তার ফোকাস ছিল লং টার্ম। এই অভিজ্ঞতাটা তাকে এবং বার্কশায়ারকে বীমা ব্যবসার জটিলতাগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল। এটা প্রমাণ করে বাফেটের ক্ষমতা শুধু কেনার সময় দাম বোঝা নয়, কেনার পরেও ব্যবসাকে ঠিক পথে আনা। আর অজিত জৈনের কথা বলতেই হয়। বার্কশায়ারের বীমা সাম্রাজ্যে তার অবদান তো প্রায় কিংবদন্তির মতো। নিঃসন্দেহে অজিত জৈন বলতে গেলে একজন জিনিয়াস। তার নেতৃত্বে বার্কশায়ার হ্যাথওয়ে ইন্স্যুরেন্স গ্রুপ অসাধারণ সব ডিল করেছে। কি রকম? বার্কশায়ারের যে বিপুল আর্থিক ক্ষমতা, সেটার উপর ভর করে অজিত এমন সব বড় আর জটিল ঝুঁকি নিয়েছেন যেগুলো অন্য কোনো কোম্পানির পক্ষে নেওয়া সম্ভবই না। যেমন ধরুন, খুব বড় অঙ্কের ক্যাটাস্ট্রফি বন্ড বা অ্যাসবেস্টস লায়াবিলিটি। মানে যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি। ঠিক। এর ফলে তারা শুধু বিশাল প্রিমিয়ামই আয় করেনি, অনেক বছর ধরে আন্ডাররাইটিং লাভও করেছে। এমনকি মাঝে মাঝে নেগেটিভ কস্ট অফ ফ্লোট অর্জন করেছে। নেগেটিভ কস্ট অফ ফ্লোট মানে টাকাটা ব্যবহার করার জন্য উল্টো তারা পয়সা পেয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। মানে ফ্লোট ব্যবহারের খরচ তো নেই, উল্টে সেটা থেকেও লাভ আসছে। এটা সত্যি অসাধারণ। তাহলে বাফেট নিজেও তো স্বীকার করেন যে বীমা আসলে একটা কমোডিটি ব্যবসা। মানে এক কোম্পানির পলিসির সাথে আরেক কোম্পানির পলিসির খুব বেশি পার্থক্য করা কঠিন। হ্যাঁ, উনি এটা বলেন। কিন্তু তারপরেও বার্কশায়ার এই কমোডিটি ব্যবসাকে প্রায় একটা ফ্র্যাঞ্চাইজির মতো শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। কৌশলটা কি তাহলে? কিভাবে এই পার্থক্য তৈরি হলো? মূলত দুটো জিনিস। এক, বার্কশায়ারের অতুলনীয় আর্থিক শক্তি। ক্লায়েন্টরা জানে যত বড় দুর্ঘটনাই ঘটুক, বার্কশায়ার তাদের ক্লেইম মেটাতে পারবে। এই আস্থাটা অমূল্য। আর দ্বিতীয়টা?
দ্বিতীয় এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ হল কঠোর আন্ডাররাইটিং শৃঙ্খলা। মানে লোকসান দিয়ে মার্কেট শেয়ার বাড়ানোর প্রতিযোগিতায় তারা নামে না। অজিত জৈনের মূলমন্ত্রই হল, যদি কোনো ঝুঁকির প্রিমিয়াম যথেষ্ট লাভজনক মনে না হয় তাহলে সেই ব্যবসা না করা, যতই বড় ডিল হোক না কেন। তার মানে আর্থিক শক্তি আর নীতির প্রতি অবিচল থাকা, এই দুটাই মূল কারণ। 2003 সালেই তো ওদের ফ্লোট ছিল প্রায় $44 বিলিয়ন। ভাবা যায়? হ্যাঁ, এবং সেই ফ্লোট এখন আরও অনেক অনেক বেশি। এই বিপুল পরিমাণ কম খরচের পুঁজি বর্কশায়ারের অন্যান্য অসাধারণ সব বিনিয়োগের মূল চালিকা শক্তি। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো টেক্সটাইল ব্যবসার ব্যর্থতা থেকে শিক্ষা, ফ্লোটের বুদ্ধিদীপ্ত ব্যবহার, জিআইসিও আর জেনরের মতো স্ট্র্যাটেজিক অধিগ্রহণ এবং তা থেকে পাওয়া শিক্ষা, আর অজিত জৈনের মতো অসাধারণ ম্যানেজারের নেতৃত্ব। এই সব মিলেই বর্কশায়ার হাথাওয়েকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। বীমা ব্যবসাটা এখন সত্যি এর হার্টবিট। আজকের আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে বর্কশায়ারের সাফল্যের পেছনে বীমা ব্যবসার ভূমিকা অপরিসীম। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বর্কশায়ার তো দেখালো কিভাবে সঠিক ব্যবস্থাপনা, আর্থিক সচ্ছলতা আর দীর্ঘমেয়াদী লক্ষ্য দিয়ে একটা সাধারণ কমোডিটি ব্যবসাকেও এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। এই একই নীতি কি অন্য ধরনের সাধারণ বা কমোডিটি ব্যবসায় প্রয়োগ করে এমন অসাধারণ সাফল্য পাওয়া সম্ভব? কি মনে হয়? ওয়ারেন বাফেটের বিনিয়োগ নিয়ে তো সবসময় দারুণ আগ্রহ, তাই না? কিন্তু উনি যখন কোনো শেয়ার কেনেন বা ধরুন পুরো একটা কোম্পানিই কিনে ফেলেন, তখন ঠিক কি দেখে সিদ্ধান্তটা নেন? এটা দারুণ একটা প্রশ্ন। আজ আমরা বরং দ্য ওয়ারেন বাফেট ওয়ে বইটার কিছু অংশ ধরে এই ব্যাপারটা তার এই মূল্যায়নের প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। বাফেটের মূল কথাটা ওনার ফিলসফিটা হলো স্টক কেনা আর একটা আস্ত ব্যবসা কেনা, এই দুটোর মধ্যে আসলে তেমন কোনো তফাৎ নেই। কোনো মৌলিক পার্থক্য নেই বলছেন? না, উনি সবসময় নিজেকে দেখেন ব্যবসার একজন মালিক বা অংশীদার হিসেবে। শেয়ার বাজারে যে প্রতিদিন দাম উঠছে নামছে সেদিকে উনি খুব একটা গুরুত্ব দেন না। আর এটাই কিন্তু ওনার দীর্ঘমেয়াদী সাফল্যের একটা বড় কারণ। আচ্ছা, তার মানে এই মালিকের মতো করে ভাবা বা ওনারশিপ মেন্টালিটি, এটাই হলো শুরু। শেয়ার বাজারে ইনভেস্ট করা শুধু কাগজের শেয়ার কেনা নয়, বরং একটা চালু ব্যবসার অংশীদার হওয়া। ঠিক তাই। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, বিশ্লেষণ বা ধরুন মানসিক স্থিরতা, দুটো ক্ষেত্রেই একই রকম হওয়া দরকার। একদম। এই মালিকানার ভাবনাটাই ওনামে বাজারের হইচই বা গুজবে কান দেওয়া থেকে দূরে রাখে। তাড়াহুড়ো করে কেনাবেচা করতে দেয় না। উনি অনেক সময় নিয়ে একটা ব্যবসাকে দেখেন, তার ভেতরের শক্তি, দুর্বলতা বোঝার চেষ্টা করেন। উনি ভাবেন, আচ্ছা, এই ব্যবসাটা আগামী 10, 20 বা ধরুন 30 বছর কেমন চলতে পারে। একজন মালিক তো এভাবে চিন্তা করবে, তাই না? একদম। তা এই মালিকের মতো করে ভাবার সময়ে উনি ঠিক কোন কোন জিনিসগুলো দেখেন? বইগুলো বলছে উনি এমন ব্যবসা খোঁজেন যা সহজ আর বোঝা যায়, কিন্তু এই সরলতার ওপর এত জোর কেন? কারণটা খুব সহজ আসলে। যে ব্যবসা আপনি বোঝেনই না, সেটার ভবিষ্যৎ কেমন হবে, ঝুঁকি কোথায়, এগুলো ঠিকঠাক বোঝা খুব কঠিন। ঠিক। বাফেট তো বলেন, বিনিয়োগের প্রথম নিয়ম হল আসল টাকাটা না হারানো। আর যে ব্যবসা জটিল, বোঝা যায় না, সেখানে টাকা হারানোর ঝুঁকিটা বেশি থাকে। তাই উনি সহজ ব্যবসার পাশাপাশি দেখেন সেটার একটা ধারাবাহিক ইতিহাস আছে কিনা, অতীতে ব্যবসাটা কেমন পারফর্ম করেছে। বোঝা গেল। সিম্পলিসিটি আর পাস্ট পারফরম্যান্স, এর সাথে আর কি? দীর্ঘমেয়াদী সম্ভাবনা, লং টার্ম প্রসপেক্টস, ওটা তো খুব জরুরি নিশ্চয়ই। অবশ্যই। উনি জানতে চান আগামী বছরগুলোতে ব্যবসাটা শুধু টিকেই থাকবে না, বরং বাড়বে কতটা। আর তারপর আসে আর্থিক দিকগুলো, যেমন ইকুইটিতে রিটার্ন কেমন, আরওআই, রিটার্ন অন ইকুইটি। আরওআই শেয়ার হোল্ডারদের টাকায় কোম্পানি কতটা লাভ করতে পারছে সেটা। হ্যাঁ, ঠিক। সেই দক্ষতাটা উনি মাপেন। আর ঋণ কম থাকাটা ওনার খুব পছন্দের, কারণ কম ঋণ মানেই তো আর্থিক ঝুঁকিটাও কম। আর অবশ্যই ম্যানেজমেন্ট, যারা ব্যবসাটা চালাচ্ছে তারা সৎ আর যোগ্য কিনা, কারণ দিন শেষে তো মানুষই ব্যবসাটা চালায়। আর দাম, সব তো বুঝলাম, ব্যবসা ভালো, ম্যানেজমেন্ট ভালো, কিন্তু যদি দামটা খুব বেশি হয়, ঠিক এখানেই আসে ভ্যালুয়েশনের প্রশ্নটা। ব্যবসা যতই ভালো হোক, অনেক বেশি দামে কিনলে তো লাভের সম্ভাবনা কমে যায়। তবে এখানে সিজ ক্যান্ডির উদাহরণটা বলতেই হয়। হ্যাঁ, ওটা তো একটা টার্নিং পয়েন্ট ছিল, তাই না? একদম।
ওটাই ছিল বোধহয় প্রথমবার যখন বাফেট শুধু সস্তা জিনিস না খুঁজে একটা দারুণ ব্যবসার গুণমানের জন্য, কোয়ালিটির জন্য একটু বেশি দাম দিতেও রাজি হয়েছিলেন। সিজ ক্যান্ডি ওনাকে শিখিয়েছিল যে দারুণ ব্যবসার জন্য একটু বেশি দাম দেওয়াটাও লাভজনক হতে পারে। এটা ওনার বিনিয়োগ দর্শনে একটা বিরাট বদল এনেছিল। তার মানে এই অভিজ্ঞতাটাই ওনাকে পরে কোকাকোলার মতো শেয়ার কিনতে সাহস জুগিয়েছিল। ইন্টারেস্টিং কানেকশন তো। আচ্ছা, বার্কশায়ার হ্যাথওয়ে তো শুধু শেয়ার কেনে না, পুরো ব্যবসাও কিনে ফেলে। সেখানেও কি এই একই ফিলসফি? হুবহু একই। বার্কশায়ার হ্যাথওয়ে তো একটা হোল্ডিং কোম্পানি, কত রকমের ব্যবসা যে কিনেছে। ইন্স্যুরেন্স, ক্যান্ডি, ফার্নিচার, জুতো, গয়না, রং, অনেক কিছু। যেমন ধরুন নেব্রাস্কা ফার্নিচার মার্ট। হ্যাঁ, মিসেস বির গল্পটা তো দারুণ। ঠিক। তার প্রতিষ্ঠাতা রোজ ব্লুমকিন, মানে মিসেস বি, আর তার ব্যবসার নীতি সবচেয়ে কম দামে সেরা জিনিস দেওয়া, এটা বাফেটকে খুব ইমপ্রেস করেছিল। এখানে উনি ম্যানেজমেন্টের কোয়ালিটি আর ব্যবসার মডেলটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। আরেকটা উদাহরণ যেমন স্কট ফেডজার, ওটা তো অনেকগুলো আলাদা ব্যবসার একটা কালেকশন, তাই না? হ্যাঁ, স্কট ফেডজারের ক্ষেত্রে উনি দেখেছিলেন এর কম ঋণ আর ভালো আরওআই মডেলটা। ব্যবসাগুলো লাভ করে আর সেই টাকাটা মূল কোম্পানি বার্কশায়ারের কাছে ফেরত পাঠায়। সেই টাকা আবার অন্য কোথাও বিনিয়োগ করা যায়। বাহ! ক্লেটন হোমসের গল্পটাও মজার। সিইওর ছেলে লেখা একটা বই, কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্ট আর নিজের আগের অভিজ্ঞতা মিলিয়ে উনি প্রায় ফোন কলে ডিলটা ফাইনাল করে ফেলেছিলেন। আবার দ্য প্যাম্পার্ড শেফ কেনার সময়ও তার প্রতিষ্ঠাতার ব্যবসায়িক বুদ্ধি আর ম্যানেজমেন্ট স্কিল ওনাকে টেনেছিল। তার মানে শুধু নাম্বারস নয়, ব্যবসার ক্যারেক্টার, লিডারশিপ এগুলোও সমান জরুরি। এই একই মালিকানার ভাবনা কি স্টক কেনার সময়ও কাজ করে? যেমন কোকা-কোলা, জিলেট বা ওয়াশিংটন পোস্টের মতো শেয়ার কেনার সময়? একদম এক। কোকাকোলার কথাই ধরুন না, একটা ব্র্যান্ড যেটা সবাই চেনে, সারা দুনিয়ায় তার ডিস্ট্রিবিউশন আর বহু বছরের ট্র্যাক রেকর্ড। বাফেট প্রায় ৫০ বছর ধরে কোম্পানি যাকে নজরে রেখেছিলেন, তারপর ঠিক সময় কিনেছেন। ৫০ বছর? ভাবা যায়? হ্যাঁ, জিলেটের ক্ষেত্রেও যখন অন্যেরা ভাবছিল এর গ্রোথ কমে গেছে, বাফেট তখন দেখেছিলেন এর প্রোডাক্টটা কতটা জরুরি, শেভিং। সেটার বিশ্বজোড়া চাহিদা আর ব্র্যান্ডের অসম্ভব শক্তিটা উনি ঠিকই ধরেছিলেন, বিশেষ করে মন্দার সময়। ওয়াশিংটন পোস্ট বা ওয়েলস ফার্গোর মতো শেয়ার কেনার সময়ও তো উনি বাজারের উল্টো স্রোতে হেঁটেছিলেন, তাই না? ঠিক। ওয়াশিংটন পোস্ট কেনার সময় মিডিয়া ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। কিন্তু বাফেট ভরসা রেখেছিলেন ক্যাথরিন গ্রাহামের ম্যানেজমেন্টের উপর। আবার ওয়েলস ফার্গোতে বড় বিনিয়োগ করেছিলেন যখন ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ব্যাংকগুলো নিয়ে খুব চিন্তা ছিল সবার। এই সিদ্ধান্তগুলো তো বেশ বিতর্কিতও হয়েছিল তখন। হ্যাঁ, কিন্তু লং টার্মে খুবই সফল হয়েছে। কারণ উনি ওই ছোটখাটো মানে স্বল্পমেয়াদী সমস্যাগুলোর চেয়ে ব্যবসার ভেতরের শক্তি আর ম্যানেজমেন্টের কোয়ালিটির উপর অনেক বেশি ভরসা রেখেছিলেন। সব মিলিয়ে তোলে বাফেটের দর্শনটা দাঁড়াচ্ছে উনার গুরু বেঞ্জামিন গ্রাহামের সেই বিখ্যাত কথাটা যে বিনিয়োগ তখনই সবচেয়ে বুদ্ধিদীপ্ত হয় যখন তার সবচেয়ে বেশি ব্যবসায়িক প্রকৃতির হয়। বাফেট নাকি এটাকে বলেন বিনিয়োগ নিয়ে লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। একদম। মানে শেয়ারকে শুধু একটা টিকিট বা কাগজের টুকরো ঘাটাবা নয়, সেটার পিছনে যে আসল ব্যবসাটা আছে সেটাকে বোঝা আর নিজেকে সেই ব্যবসার মালিকের অংশীদার হিসেবে ভাবা। ওয়ারেন নিজেও তো বলেন, আমি একজন ভালো বিনিয়োগকারী কারণ আমি একজন ব্যবসায়ী, আর আমি একজন ভালো ব্যবসায়ী কারণ আমি একজন বিনিয়োগকারী। বাহ, দারুণ কথা। দুটো পরিচয় একে অন্যকে সাহায্য করে। হ্যাঁ, ব্যবসার অভিজ্ঞতা ওনাকে ভালো ইনভেস্টর বানায় আর ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা ভালো ব্যবসায়ী। তাহলে যদি এক কথায় বলি, ওয়ারেন বাফেটের সাফল্যের আসল রহস্য হল ব্যবসার মালিকের মতো করে চিন্তা করা। উনি এমন ব্যবসা খোঁজেন যা উনি বোঝেন, যার ট্র্যাক রেকর্ড ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, আর্থিক অবস্থা শক্তপোক্ত, ভালো সৎ লোকে চালায়, আর যেটা একটা ঠিকঠাক দামে পাওয়া যাচ্ছে, সেটা পুরো কোম্পানি হোক বা তার কিছু শেয়ার। একদম নিখুঁত সারসংক্ষেপ। এখন প্রশ্নটা হলো, আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে দুনিয়াটা, বিশেষ করে টেকনোলজির যুগে, যেখানে ব্যবসার মডেলগুলো রোজ পাল্টাচ্ছে, সেখানে বাফেটের এই ক্লাসিক মালিকের মতো ভাবা আর ওই দীর্ঘমেয়াদী স্থিতিশীল ব্যবসার খোঁজ, এটা কতটা প্রাসঙ্গিক? এটা একটা ভাবার মতো প্রশ্ন। মানে নতুন অর্থনীতির যে কোম্পানিগুলো, টেক কোম্পানিগুলো, সেগুলোর ক্ষেত্রে ওনার এই নীতিগুলো কি একইভাবে চলবে, যেটা হয়তো এই বইগুলোতে সরাসরি বলা নেই? এটা নিয়ে কিন্তু আমাদের শ্রোতারা নিজেরা একটু ভাবতে পারেন।
ওয়ারেন বাফেটের বিনিয়োগ নিয়ে তো অনেক আলোচনা হয় তাই না? কিন্তু উনি ঠিক কিভাবে হাজার হাজার কোম্পানির মধ্যে থেকে সেরাটা বেছে নেন? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন। উনি তো শুধু শেয়ারের দাম দেখেন না। একদম। উনি দেখেন পুরো ব্যবসাটাকে। আজ আমরা বরং ওনার কিছু মূল ব্যবসায়িক নীতি নিয়ে একটু গভীরে যাই, কি বলেন? অবশ্যই, চলুন শুরু করা যাক। মজার বিষয় হল বাফেট কিন্তু নিজেকে ঠিক মার্কেট ফোরকাস্টার বা ইকোনমিস্ট ভাবেন না। উনি বলেন উনি নাকি একজন বিজনেস অ্যানালিস্ট। ঠিক, মানে ওনার ফোকাসটা থাকে কোম্পানির ভেতরে, তার শক্তিটা কোথায়। তাহলে চলুন দেখি ব্যবসার মূল্যায়নে ওনার প্রধান ৩টে ব্যবসায়িক নীতি কি কি। প্রথমটা কি, ব্যবসাটা সহজ আর বোঝা যায়? হ্যাঁ, ১ নম্বর হলো ব্যবসাটা কি সহজ এবং বোধগম্য। দ্বিতীয়টা বোধহয় এর কাজের ইতিহাসটা কেমন, স্থিতিশীল কিনা। একদম। আর ৩ নম্বর? আর ৩ নম্বর, সেটার লম্বা সময় সম্ভাবনা কেমন, মানে ফিউচারটা ব্রাইট কিনা। একদমই ঠিক, এই ৩টি মূল স্তম্ভ। আচ্ছা, প্রথমটা দিয়ে শুরু করি, সহজ এবং বোধগম্য ব্যবসা। আচ্ছা। বাফেট সবসময় ওনার সার্কেল অফ কম্পিটেন্স বা দক্ষতার গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করেন। যে ব্যবসাটা উনি নিজে ভালো বোঝেন শুধু সেখানেই বিনিয়োগ করবেন, অন্য কিছুতে না? হ্যাঁ, মোটামুটি তাই। কারণ উনি বিশ্বাস করেন যে ব্যবসা বোঝা যায় না, সেটার ভবিষ্যৎ ঠিকমতো আন্দাজ করা কঠিন। শুধু আন্দাজ করা কঠিন বলেই, নাকি অন্য কারণও আছে? যেমন ধরুন ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকি তো বটেই। ধরুন বাজারে একটা বড়সড় ক্রাইসিস এলো বা ওই নির্দিষ্ট ব্যবসায় সমস্যা দেখা দিল। হুম। তখন যদি ব্যবসাটা আপনার ভালোভাবে বোঝা না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, এটা আসলে ঝুঁকি কমানোর একটা উপায় তাহলে। একদম। অজানা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে যে পুকুরে সাঁতার কাটতে জানেন সেটাই ভালো। দারুণ বলেছেন। যেমন ধরুন কোকাকোলা, এর ব্যবসাটা তো বেশ সোজাসাপটা, তাই না? হ্যাঁ, কনসেন্ট্রেট বানানো আর সেটা বোতল কোম্পানিদের কাছে বিক্রি করা, সিম্পল। আবার উনি তো অনেক বছর ধরে সংবাদপত্র বা ব্যাংকিং ব্যবসার সাথেও যুক্ত ছিলেন, ওয়াশিংটন পোস্ট বা ওয়েলস ফার্গো। হ্যাঁ, সে কারণে ওই ব্যবসাগুলো ওনার কাছে বেশ পরিচিত আর বোধগম্য। এমনকি পেইন্টের ব্যবসাও, যেমন বেঞ্জামিন মুর। কিন্তু এই যে বললেন দক্ষতার পরিধি, এটা কি সময়ের সাথে সাথে বাড়ে না? উনি কি নতুন কিছু শেখেন না? সেখান তো বটে, কিন্তু খুব ধীরে, বুঝলেন, আর খুব সতর্কভাবে। রাতারাতি সম্পূর্ণ নতুন জটিল কোনো প্রযুক্তির ব্যবসায় উনি ঢুকে পড়েন না। আচ্ছা, গভীর জ্ঞান অর্জনটাকে বেশি গুরুত্ব দেয়। ঠিক। এবার দ্বিতীয় নীতিতে যাই, সামঞ্জস্যপূর্ণ কাজের ইতিহাস। হ্যাঁ, বলুন। বাফেট এমন কোম্পানি খোঁজেন যারা বছরের পর বছর ধরে একই রকম পণ্য বা সেবা দিয়ে একটা স্থিতিশীল ফলাফল দেখিয়ে আসছে। তার যেসব কোম্পানি হঠাৎ করে ঘুরে দাঁড়াচ্ছে বা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো এড়িয়ে চলেন। ঠিক তাই। ওই নাটকীয় টার্ন অ্যারাউন্ড স্টোরিগুলোতে উনি খুব একটা ভরসা পান না। ওহ, ওনার তো একটা বিখ্যাত কথাও আছে না, টার্ন অ্যারাউন্ড সেলডম টার্ন। একদম। যারা খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত পারে না। উনি বরং এমন ব্যবসা চান যার ইতিহাস দেখলে মনে হয়, হ্যাঁ, এটা একটা স্টেবল, অনুমান করার মতো পথে চলছে। উদাহরণ তো অনেক আছে। কোকাকোলা যেমন, সেই 1880 সাল থেকে প্রায় একই জিনিস বেচছে। ঠিক। জিলেটও দেখুন, বহু বছর ধরে রেজারের বাজারে টপে আছে। হ্যাঁ, প্রোডাক্ট হয়তো উন্নত করেছে, কিন্তু মূল ব্যবসাটা তো একই। ঠিক। ক্লেটন হোমসের মতো হাউজিং কোম্পানিও দেখুন, কঠিন অর্থনৈতিক সময়েও তারা লাভজনক ছিল, কারণ তাদের ম্যানেজমেন্ট খুব স্থির। স্থিতিশীলতাটাই আসল কথা। এবার আসি ৩ নম্বর নীতিতে, আর এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ব্যবসার দীর্ঘমেয়াদী অনুকূল সম্ভাবনা। আচ্ছা। বাফেট এটাকে বলেন অর্থনৈতিক পরীক্ষা বা ইকোনমিক মোট, দুর্গের চারপাশের পরীক্ষার মতো। ইন্টারেস্টিং। এটাকে কি উনি ফ্র্যাঞ্চাইজিও বলেন? হ্যাঁ, কখনো কখনো ফ্র্যাঞ্চাইজি হিসাবেও বলেন। একটা শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি ব্যবসার কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যেমন তার পণ্য বা সেবাটা মানুষের খুব দরকারি বা খুব কাঙ্ক্ষিত। হ্যাঁ, আর দ্বিতীয়ত সেটার কাছাকাছি কোনো বিকল্প চট করে পাওয়া যায় না। আর ৩ নম্বর? দামের ব্যাপারটা। ঠিক। দাম ঠিক করার ব্যাপারে তারা বেশ স্বাধীন থাকে, সরকার বা অন্য কেউ খুব বেশি নিয়ন্ত্রণ করে না। এই পরীক্ষা বা মোটের আইডিয়াটা দারুণ তো। এটাই কি তাহলে কোম্পানিকে প্রতিযোগীদের থেকে বাঁচায়? একদম। এটাই আসল রক্ষা কবচ। আর এটাই কি বেশি মুনাফা করতে সাহায্য করে? কিভাবে? দেখুন, যখন একটা ব্যবসার খুব শক্তিশালী ব্র্যান্ড থাকে, যেমন কোকাকোলার, অথবা ধরুন বিশেষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা এমন কোনো প্রযুক্তি যা অন্যরা সহজে নকল করতে পারে না, হুম।
তখন তারা প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকে আর এই সুবিধার জোরে তারা পণ্যের ভালো দাম চাইতে পারে, ফলে লম্বা সময় ধরে উঁচু হারে মুনাফা করতে পারে। ওয়াশিংটন পোস্টের উদাহরণটা যেমন দিলেন, একসময় তারা তাদের লোকাল মার্কেটে অপ্রতিদ্বন্দ্বী ছিল। ঠিক তাই। তাহলে সাধারণ বা কমোডিটি ব্যবসা, যেখানে সবার জিনিস প্রায় একই রকম, যেমন সিমেন্ট বা চিনি, এগুলো বাফেট এড়িয়ে চলেন। সাধারণত হ্যাঁ, কারণ কমোডিটি ব্যবসায় তো প্রধান প্রতিযোগিতাটাই হয় দাম কমানো নিয়ে, তাতে লাভের হার কমে যায়। কিন্তু এখানেও কি কোনো ব্যতিক্রম আছে? আছে। যদি কোনো কমোডিটি কোম্পানি তার ইন্ডাস্ট্রিতে সবথেকে কম খরচে উৎপাদন করতে পারে, মানে লোয়েস্ট কস্ট প্রডিউসার হয়। ও আচ্ছা, তাহলে সেটাও একটা বড় সুবিধা। হ্যাঁ, সেটাও একটা টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা হতে পারে, কারণ তখন সে অন্যদের চেয়ে কম দামে বেচেও লাভ করতে পারবে। কিন্তু জাস্টিন ইন্ডাস্ট্রিজের উদাহরণটা বেশ মজার। ওরা তো বুট, জুতো আর ইট বানায়। এগুলোকে তো কমোডিটি বলা যেতে পারে। এখানেই তো মজাটা। জাস্টিন তাদের অ্যাকমি ব্রিক্স আর বুটের ব্র্যান্ডকে এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ নির্দিষ্টভাবে ওটাই চায়। একদম। টেক্সাসে অ্যাকমি ব্রিক্সের ১০০ বছরের গ্যারান্টি তো প্রায় কিংবদন্তি। তারা কোয়ালিটি আর ব্র্যান্ডিং দিয়ে একটা আপাত কমোডিটি ব্যবসাকেও প্রায় ফ্র্যাঞ্চাইজির মতো বানিয়ে ফেলেছে। তার মানে ঠিকঠাক কৌশল নিলে কমোডিটি ব্যবসাতেও পরীক্ষা বানানো সম্ভব। সম্ভব। আর এটাই বাফেটের নজর কেড়েছিল। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, বাফেটের মূল্যায়নের ভিত্তিটা হল ব্যবসার ভেতরের শক্তি। উনি প্রথমে দেখেন ব্যবসাটা বোঝা যায় কিনা, তার কাজের ইতিহাসটা স্থিতিশীল কিনা, আর সবচেয়ে জরুরি হল লম্বা সময় ধরে টিকে থাকার জন্য কোনো অর্থনৈতিক পরীক্ষা আছে কিনা। ঠিক। কোম্পানির ম্যানেজমেন্ট কেমন বা শেয়ারের দাম কত, এই প্রশ্নগুলো আসে এরও পরে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস ভাবা যেতে পারে। আমরা যদি নিজেদের জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও, ধরুন বিনিয়োগ বা পেশা বদলানোর ক্ষেত্রে, এই দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আর ব্যবসার ভেতরের আসল শক্তির দিকগুলো একটু বিবেচনা করি, তাহলে হয়তো এই যে স্বল্পমেয়াদী হইচই বা ট্রেন্ড, এগুলোর প্রভাব থেকে নিজেদের অনেকটা মুক্ত রাখতে পারব। খুবই প্রাসঙ্গিক ভাবনা। এটা হয়তো আমাদের আরও স্থিতিশালী ভবিষ্যতের দিকেই নিয়ে যাবে। আজকের আলোচনাটা বেশ মজার হতে চলেছে। আমরা ওয়ারেন বাফেটের মতো একজন কিংবদন্তি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কিছু জিনিস বোঝার চেষ্টা করব। তার বিনিয়োগের সিদ্ধান্তে কোম্পানির ম্যানেজমেন্ট পরিচালকদের গুণমান যে কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে কিছু বেশ ইন্টারেস্টিং তথ্য পাওয়া গেছে। মনে হচ্ছে শুধু ব্যবসার লাভ ক্ষতির হিসাব নয়, কারা সেটা চালাচ্ছেন সেটাও তার কাছে খুব জরুরি। একদম ঠিক বলেছ। সূত্রগুলো তো স্পষ্টই বলছে, বাফেটের কাছে ম্যানেজমেন্টের সততা, তাদের দক্ষতা আর বিশেষ করে তারা মালিকের মতো করে ভাবছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি আসলে এমন মানুষদের সঙ্গেই কাজ করতে চান যাদের উপর ভরসা রাখা যায় লম্বা সময়ের জন্য। ভরসাযোগ্যতা একদম। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব তিনি ঠিক কোন কোন বৈশিষ্ট্য খোঁজেন আর কেনই বা এগুলো দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এত জরুরি। তাহলে উনি ঠিক কি কি বিষয়ে দেখেন? নিশ্চয়ই কিছু নির্দিষ্ট মাপকাঠি আছে ব্যালেন্স শিটের বাইরে। হ্যাঁ, সূত্রগুলো মূলত ৩টে প্রধান বৈশিষ্ট্যের উপর জোর দিচ্ছে। ১ নম্বর হলো ম্যানেজমেন্ট কি যথেষ্ট যৌক্তিক, র্যাশনাল, বিশেষ করে যখন পুঁজি বন্টনের প্রশ্নটা আসে। আচ্ছা। ২ নম্বর, শেয়ার হোল্ডারদের সঙ্গে তারা কি যথেষ্ট অকপট, ক্যান্ডিড। আর ৩ নম্বর হলো তারা কি ওই যে প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা, গতানুগতিক ধারা অনুসরণ করার যে প্রবণতা, সেটাকে প্রতিহত করতে পারে। আচ্ছা, প্রথমটা দিয়েই শুরু করি তাহলে। যৌক্তিক পুঁজি বন্টন, এটা শুনতে তো বেশ সোজাসাপটা লাগছে, কিন্তু এর ভেতরে নিশ্চয়ই আরও কিছু ব্যাপার আছে। অবশ্যই আছে। এর আসল মানে হলো কোম্পানি যে লাভটা করছে সেই টাকাটা কোথায় ব্যবহার করা হচ্ছে, সবচেয়ে ভালোভাবে কোথায় ব্যবহার করা যায়। ধরুন, যদি সেই টাকা ব্যবসায় আবার খাটিয়ে পুঁজির খরচের চেয়ে বেশি রিটার্ন আনা যায়, তাহলে তো সেটাই করা উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু যদি তেমন ভালো সুযোগ না থাকে, তাহলে ওই মুনাফাটা শেয়ার হোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়াই কিন্তু সবচেয়ে যৌক্তিক। ও আচ্ছা, ডিভিডেন্ড বা শেয়ার বাইব্যাকের মাধ্যমে। হ্যাঁ, সেই রকম। বাফেট কিন্তু সেই সব ম্যানেজমেন্টকে একটু সন্দেহের চোখেই দেখেন, যারা কম রিটার্নের জায়গায় শুধু ব্যবসার আকার বাড়াবো বলে টাকা ঢেলে যায়, বা ধরুন অনেক বেশি দামে অন্য কোম্পানি কিনে নেয়। ওয়াশিংটন পোস্ট বা কোকাকোলার উদাহরণ তো আছেই। তারা একসময় অতিরিক্ত নগদ টাকা শেয়ার হোল্ডারদের ফিরিয়ে দিয়েছিল।
এটাই তো যৌক্তিক আচরণের একটা ভালো উদাহরণ। অর্থাৎ শুধু লাভ করাটাই যথেষ্ট নয়, সেই লাভটা দিয়ে কি করা হচ্ছে সেটাই আসল পরীক্ষা। বেশ, এবার তাহলে দ্বিতীয় পয়েন্টটাতে আসি। অকপটতা বা ক্যান্ডিডনেস, এটা কেন এত জরুরি? ব্যবসায় তো কিছু গোপনীয়তা রাখতেই হয়, তাই না? গোপনীয়তা তো থাকেই, কিন্তু বাফেটের জোরটা আসলে সততার উপর। যে পরিচালকরা নিজেদের ভুলটা স্বীকার করতে পারেন, শেয়ার হোল্ডারদের কাছে কোম্পানির ভালো মন্দ দুটো দিকই তুলে ধরেন, তারা অনেক বেশি বিশ্বাসযোগ্য হন। শুধু ভালো খবর দেওয়া বা ধরুন অ্যাকাউন্টিংয়ের মারপ্যাঁচে দুর্বলতা ঢাকার চেষ্টা, এটা কিন্তু আখেরে কারোর জন্যই ভালো না। বাফেট তো নিজেই বার্কশায়ার হ্যাথাওয়ের রিপোর্টে নিজের ভুলের কথা স্বীকার করেছেন, যেমন ধরুন জেনারেল রি-ইন্স্যুরেন্স কেনার সময়কার কিছু হিসাব নিয়ে। ও আবার ফ্রুট অফ দ্য লুমের কথা ভাবুন, সেখানে জন হল্যান্ডের যে স্বচ্ছতা, সেটা আগের ম্যানেজমেন্টের অস্বচ্ছতার ঠিক উল্টো ছিল, আর এটাই বাফেটকে খুব আকৃষ্ট করেছিল। এটা আসলে লম্বা সময়ের আস্থার ভিত গড়ে তোলে। ভুল স্বীকার করার সাহস দেখানো, এটা কিন্তু অনেক কোম্পানির কালচারে দেখা যায় না। আচ্ছা, তৃতীয় বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে, প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা বা ইনস্টিটিউশনাল ইম্পারেটিভ। এর মানেটা ঠিক কি? এটা হলো আশেপাশের সবাই যা করছে সেটাই অন্ধভাবে ফলো করার একটা চাপ। বলতে পারেন একটা সামাজিক বা প্রাতিষ্ঠানিক চাপ। অনেক সময় দেখা যায় একটা ইন্ডাস্ট্রির বেশিরভাগ কোম্পানি হয়তো একই ভুল করছে, কারণ সেটাই তখন চলতি হাওয়া। বাফেট দেখেছেন অনেক সিইওস এই স্রোতে গা ভাসিয়ে দেন, এমনকি যখন সেটা ব্যবসার জন্য আসলে ক্ষতিকর। এটা অনেকটা কগনিটিভ বায়াসের মতো, যেখানে গ্রুপথিঙ্ক ব্যক্তিগত বিচারবুদ্ধিকে ছাপিয়ে যায়। ঠিক। যেমন ধরুন একটা সময় ছিল যখন অনেক কোম্পানি সম্পর্কহীন নানা ব্যবসায় ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু কোকাকোলার তখনকার সিইও রবার্টো গৈজুয়েটা, তিনি কিন্তু মূল ব্যবসায় সিলাপ বিক্রিতেই ফোকাস রেখেছিলেন। ও আচ্ছা। আবার ক্লেটন হোমসের উদাহরণ দেখুন, হাউজিং মার্কেটে যখন সবাই খুব ঝুঁকিপূর্ণ লোন দিচ্ছিল, তারা কিন্তু সেই প্রথা এড়িয়ে চলে নিজেদের একটা টেকসই মডেল তৈরি করেছিল। এই যে গতানুগতিক ধারা ভাঙা, এর জন্য কিন্তু সাহস আর স্বাধীন চিন্তা দরকার। তাহলে এই তিনটে গুণ, যৌক্তিকতা, অকপটতা আর স্বাধীন চিন্তা, এগুলোর পাশাপাশি পরিচালকদের ব্যক্তিগত সততা বা ধরুন অতিরিক্ত লোভ সামলানোর ক্ষমতা, এগুলো নিশ্চয়ই বাফেটের কাছে গুরুত্বপূর্ণ। সূত্রগুলোতে সিইওদের বেতন বা নৈতিকতা নিয়ে কিছু তো ছিল মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। বাফেট তো মনে করেন ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সততা আর নৈতিক আচরণটা অপরিহার্য। তিনি সিইওদের আকাশছোঁয়া বেতন, অস্বচ্ছ অ্যাকাউন্টিং বা স্টক অপশনের বাজে ব্যবহার, এগুলোর ঘোর বিরোধী। তার মতে স্টক অপশন এক ধরনের খরচ, আর সেটাকে সেভাবেই দেখানো উচিত। তিনি বরং পারফরম্যান্সের সঙ্গে যুক্ত নগদ বোনাস বেশি পছন্দ করেন, কারণ এটা সরাসরি ফলাফলের সঙ্গে জড়িত। অতিরিক্ত লোভ বা ধরুন অনৈতিক আচরণ, এগুলো হয়তো অল্প সময়ের জন্য দেখতে ভালো লাগতে পারে, কিন্তু লম্বা সময়ে এটা ব্যবসার ভিতটাই নষ্ট করে দেয়। বোঝা যাচ্ছে ম্যানেজমেন্টের গুণমান বিচার করাটা তাহলে একটা আর্ট, শুধু সায়েন্স নয়। সংখ্যার পাশাপাশি এই গুণগত দিকগুলো দেখাও জরুরি। একদম। সূত্রগুলো তো এটাই বলছে যে ম্যানেজমেন্টের গুণমান বিচার করা হয়তো কঠিন, কিন্তু এটা অপরিহার্য। পরিচালকদের কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা, আগে দেওয়া কথা আর এখনকার ফলের মধ্যে সঙ্গতি কতটা, এগুলো ভবিষ্যতের আর্থিক ফলের খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু ব্যালেন্স শিট বা লাভ ক্ষতির হিসাব দেখাই যথেষ্ট নয়। কোম্পানির নেতৃত্বে কারা আছেন, তাদের চরিত্র কেমন, তাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটা কতটা যৌক্তিক, তারা কতটা খোলাখুলি কথা বলেন আর গতানুগতিক ভুলের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারেন কিনা, এই বিষয়গুলো গভীরভাবে দেখা দরকার। ঠিক। যদি পরিচালকরা সত্যিই মালিকের মতো করে ভাবেন আর সেভাবে চলেন, সেটাই হয়তো লম্বা সময়ে সম্পদ তৈরির সবচেয়ে বড় ইঙ্গিত দেয়। ভাবার বিষয় হলো, যদি আরও অনেক কোম্পানি এই গুণগুলোকে স্বল্পমেয়াদী লাভের চাকচিক্যের চেয়ে বেশি গুরুত্ব দিত, তাহলে সার্বিকভাবে ব্যবসার জগৎটা কেমন হতে পারত। আচ্ছা, চলুন আজকের আলোচনা শুরু করি। ওয়ারেন বাফেটের ইনভেস্টিং ফিলসফি নিয়ে কথা বলবো। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে তিনি শুধু কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখেই থেমে যান না, ঠিক, বরং গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন ব্যবসার আসল অর্থনৈতিক শক্তিটা কোথায়। লক্ষ্যটা হলো শুধু বছরের লাভ লোকসান নয়,
লং টার্ম পারফরম্যান্স আর ম্যানেজমেন্ট কোয়ালিটি দেখা। একদম ঠিক। মানে গতানুগতিক যে ধারণাগুলো আছে, ধরুন শুধু আর্নিংস পার শেয়ার বা ইপিএস বাড়লেই খুশি হওয়া, বাফেট কিন্তু তার বাইরে যান। তিনি দেখতে চান ব্যবসার ভেতরের আসল খবরটা কি। এই আলোচনায় আমরা সেটাই দেখব, মানে কিভাবে তিনি লং টার্ম অ্যাভারেজ রেজাল্ট আর কিছু বেসিক ফাইন্যান্সিয়াল প্রিন্সিপালের উপর জোর দেন, অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচগুলো একটু এড়িয়ে। এটা জানাটা বেশি ইন্টারেস্টিং। সোর্স বলছে কোম্পানিগুলো তো আগের বছরের লাভ ধরে রেখে ইকুইটি বেস বাড়িয়ে ইপিএস বাড়াতে পারে। এটা তো একটু ধোকার মতো, তাই না? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরই হলো গিয়ে অপারেটিং আর্নিংস আর শেয়ার হোল্ডার্সদের ইকুইটি রেশিও। কিন্তু বাফেট এখানেও কিছু জরুরি অ্যাডজাস্টমেন্টের কথা বলেন। আচ্ছা, যেমন? যেমন ধরুন, সিকিউরিটিজের ভ্যালুয়েশনের সময় বাজার দরের বদলে কেনা দামটা ধরতে বলেন, যাতে মার্কেটের শর্ট টার্ম ওঠানামা হিসাবে প্রভাব না ফেলে। আবার ধরুন, ক্যাপিটাল গেইন বা লস বা কোনো ওয়ান টাইম আইটেম এগুলো বাদ দিতে বলেন। যাতে কোর পারফরম্যান্সটা বোঝা যায়। ঠিক, যাতে ব্যবসার আসল বার্ষিক পারফরম্যান্সটা ধরা যায়। আর সবচেয়ে জরুরি হলো কম লোন ব্যবহার করে ভালো আরওই আর্ন করা। বাফেটের মতে ভালো ব্যবসার জন্য অতিরিক্ত লিভারেজ বা ঋণের দরকারই হয় না। এর তো দারুণ উদাহরণও আছে। কোকা-কোলা যেমন, সিইও গোইজো এতা যখন এলেন, তিনি তো আরওই দারুণভাবে বাড়িয়েছিলেন। হ্যাঁ, ক্যাপিটাল রিঅ্যালোকেট করে, প্রফিটেবিলিটিতে ফোকাস করে। আবার ওয়াশিংটন পোস্টও তো তাই, আরওই প্রায় ডাবল করেছিল আর ঋণও কমিয়েছিল। এটা আসলেই ম্যানেজমেন্টের দক্ষতার একটা বড় প্রমাণ। আচ্ছা, তাহলে আরওই আমাদের দেখাচ্ছে মালিকদের টাকাটা কতটা লাভজনকভাবে ব্যবহার হচ্ছে, কিন্তু সেই লাভের অতটা আসলে মালিকদের হাতে আসছে, মানে যেটা আবার ইনভেস্ট করা যায়। এখানেই তো বাফেটের ওনার্স আর্নিংসের আইডিয়াটা আসে, যেটা তিনি সাধারণ ক্যাশ ফ্লোর চেয়ে বেশি পছন্দ করেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। সাধারণ ক্যাশ ফ্লো হিসাবে তো ব্যবসার রক্ষণাবেক্ষণের জন্য যে জরুরি মূলধন ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার লাগে, সেটা বাদ দেওয়া হয় না। রাইট। আর বাফেট বলেন, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো আসলে লেবার বা ইউটিলিটি কস্টের মতোই একটা খরচ। ক্যাশ খরচগুলো, আর তা থেকে বাদ যাবে ব্যবসার রক্ষণাবেক্ষণ আর গ্রোথের জন্য প্রয়োজনীয় গড় বার্ষিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ওয়ার্কিং ক্যাপিটালটাও অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, আর দরকারি অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটালটাও বাদ দিতে হবে। বাফেট নিজেও মানেন যে এটা একেবারে নিখুঁত হিসাব নয়, কারণ ভবিষ্যতের খরচ তো অনুমান সাপেক্ষ। কিন্তু তার কথাটা আমার খুব ভালো লাগে। ভুলভাবে নির্ভুল হওয়ার চেয়ে অস্পষ্টভাবে সঠিক হওয়া ভালো। ইন্টারেস্টিং। মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দেওয়াটা জরুরি, কারণ এটাই ব্যবসার টিকে থাকা আর বড় হওয়ার আসল খরচ। কোকা-কোলার ক্ষেত্রে যেমন দেখা গেছে, তাদের ওনার আর্নিংস বৃদ্ধি কিন্তু শেয়ারের দামের সাথে বেশ তাল মিলিয়ে চলেছিল। ব্যবসার লাভজনকতা আর ক্যাশ জেনারেশনের ক্ষমতা তো দেখলাম, এর পাশাপাশি বাফেট তো আবার উচ্চ লাভ মার্জিনের ওপর খুব জোর দেন। হ্যাঁ, তিনি এমন কোম্পানি খোঁজেন যাদের প্রফিট মার্জিনটা বেশ ভালো আর ম্যানেজাররা খরচ কমানোর ব্যাপারে খুব স্ট্রিক্ট। সোর্সে একটা ভালো তুলনা আছে হাই কস্ট আর লো কস্ট অপারেটরদের মানসিকতার পার্থক্য নিয়ে। বাফেটের ওই কথাটা মনে পড়ছে, ভালো ম্যানেজাররা নাকি সকালে উঠে খরচ কমানোর সিদ্ধান্ত নেন না, যেমন তারা শ্বাস নেওয়ার সিদ্ধান্ত নেন না। হ্যাঁ, ঠিক। মানে এটা তাদের ডিএনএতে থাকে। এটা তাদের চরিত্রের অংশ। এর সেরা উদাহরণ তো বার্কশায়ার হ্যাথওয়ে নিজেই। তাদের কর্পোরেট ওভারহেড নাকি অপারেটিং আর্নিংয়ের 1%-এরও কম, ভাবা যায়? অবিশ্বাস্য। অন্যান্য উদাহরণও আছে, যেমন দ্য প্যাম্পার্ড শেফ, প্রায় 25% প্রি ট্যাক্স মার্জিন। কোকা-কোলাতে গৈজুয়েতা বা ওয়াশিংটন পোস্টে ক্যাথরিন গ্রাহাম, এরা সবাই কিন্তু মার্জিন বাড়ানোর দিকে খুব নজর দিয়েছিলেন। অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে এফিসিয়েন্সি বাড়ানো আর কি। আর সবশেষে ওই $1 নীতি বা দ্য $1 প্রেমিস, এটাও তো বেশ ইন্টারেস্টিং একটা টেস্ট। মানে কোম্পানি যে লাভটা ব্যবসায় রেখে দিচ্ছে, রিটেইন করছে, তার প্রতি $1 কি বাজারে অন্তত $1 অতিরিক্ত ভ্যালু তৈরি করতে পারছে সময়ের সাথে সাথে? হ্যাঁ, এর পেছনের যুক্তিটা হলো এটা দিয়ে বোঝা যায় ম্যানেজমেন্ট ওই রিটেন করা ক্যাপিটালটা কতটা এফেক্টিভলি আবার খাটাতে পারছে, মানে রিইনভেস্ট করতে পারছে। বাজারের শর্ট টার্ম আপ ডাউন তো থাকবেই। অবশ্যই থাকবে, কিন্তু লং টার্মে দেখতে হবে, যদি রিটেন করা আর্নিংস ভালো জায়গায় ইনভেস্ট করা হয়, তাহলে কোম্পানির মার্কেট ভ্যালুটাও সেভাবে বাড়া উচিত। এটা আসলে ম্যানেজমেন্টের ভ্যালু ক্রিয়েশনের একটা লিটমাস টেস্ট আর কি, ফাইনাল প্রুফ। তাহলে মোটের উপর আমরা বাফেটের মূল্যায়নের কয়েকটা মূল দিক দেখলাম: রিটার্ন অন ইকুইটি,
ওনার আর্নিংস, হাই প্রফিট মার্জিন আর $1 নীতি। ফোকাসটা হলো অ্যাকাউন্টিংয়ের সংখ্যার পেছনে যে আসল ইকোনমিক রিয়ালিটি আছে সেটা বোঝা, আর লং টার্ম ভ্যালু ক্রিয়েশন। আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবার জন্য রেখে যাই। সোর্সগুলোতে কিন্তু অ্যাকাউন্টিং স্ক্যান্ডাল বা কারচুপি নিয়েও সতর্ক করা হয়েছে। আর বাফেটের একটা উক্তি মনে করিয়ে দেওয়া হয়েছে যে পরিচালকরা সবসময় সংখ্যা মেলানোর বা মেকিং দ্য নাম্বারসের প্রতিশ্রুতি দেন, তারা শেষ পর্যন্ত নিজেরাই সংখ্যা তৈরি করেন। খুব সত্যি কথা। তো প্রশ্নটা হলো, এই যে আমরা এতগুলো গভীর ফিনান্সিয়াল মেট্রিক নিয়ে কথা বললাম, এগুলো ঠিকমতো বুঝতে পারাটা কিভাবে একজনকে আরও ভালো বিচারক করে তুলতে পারে? মানে কোম্পানির পারফরম্যান্স আর ভ্যালু বোঝার ক্ষেত্রে, বিশেষ করে যখন চারিদিকে এত চমক লাগানো কিন্তু হয়তো ভ্রান্তিকর পরিসংখ্যানের ছড়াছড়ি। এটা নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, বিনিয়োগের জগতে ওয়ারেন বাফেটের নাম তো আমরা প্রায় শুনি, কিন্তু ওনার দর্শন মেনে ঠিক কিভাবে একটা কোম্পানির আসল দামটা বোঝা যায়, কখন শেয়ার কিনলে ভালো হয়? হ্যাঁ, এটা নিয়ে আজকের আলোচনা। আমরা কিছু বিনিয়োগের লেখা থেকে বোঝার চেষ্টা করব শেয়ারের বাজার দর মানে প্রাইস আর তার আসল মূল্য মানে ভ্যালু, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি। ঠিক, প্রাইস আর ভ্যালু। একদম। এখানেই তো বাফেটের ওই বিখ্যাত কথাটা আসে, তাই না? দাম হলো যা আপনি দেন, মূল্য হলো যা আপনি পান। হ্যাঁ, মনে পড়ছে। বাজার তো একটা দাম ঠিক করেই দেয় সবসময়, কিন্তু একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ হলো ওই দামের পেছনে যে ব্যবসাটা আছে সেটাকে খুঁটিয়ে দেখা। খুঁটিয়ে দেখা মানে কিরকম? মানে ধরুন, ব্যবসাটা কেমন চলছে, ম্যানেজমেন্ট কারা চালাচ্ছে, তাদের দক্ষতা কেমন, আর্থিক অবস্থা কতটা সলিড, ভবিষ্যতের সম্ভাবনা কি, এই সব কিছু। আচ্ছা। এই সব কিছু বিশ্লেষণ করে ব্যবসার একটা আসল বা অন্তর্নিহিত মূল্য বের করতে হয়। প্রাইস আর ভ্যালু কিন্তু সবসময় এক নাও হতে পারে, প্রায়শই হয় না। তা তো বটেই। তাহলে এই আসল মূল্যটা বের করার পথটা কি? বিনিয়োগটা যৌক্তিক হবে কখন? মূলত দুটো জিনিস দেখতে হবে, সূত্রগুলো অন্তত তাই বলছে। প্রথমত, ওই ব্যবসার আসল মূল্য মানে ইন্ট্রিনসিক ভ্যালু, সেটা হিসাব করে বের করা। ইন্ট্রিনসিক ভ্যালু। আচ্ছা। আর দ্বিতীয়? দ্বিতীয়টা হলো শেয়ারটা তখনই কেনা যখন বাজার দর ওই আসল মূল্যের চেয়ে বেশ খানিকটা কম থাকবে। ও, কমে কিনতে হবে। হ্যাঁ, এই যে ছাড়টা, এই কম দামটাকেই বলে মার্জিন অফ সেফটি, মানে একটা নিরাপত্তার অবকাশ থাকে আর কি। মার্জিন অফ সেফটি, ইন্টারেস্টিং। কিন্তু এই অন্তর্নিহিত মূল্য, এটা কি খুব জটিল কোনো ক্যালকুলেশন? কিভাবে করে? দেখুন, বাফেট আসলে জন উইলিয়ামসের ডিসকাউন্ট মডেলের আইডিয়াটাই ব্যবহার করেন, তবে নিজের মতো করে একটু সরল করে নিয়েছেন। ডিসকাউন্ট মডেল? হ্যাঁ, মূল ভাবনাটা বেশ সহজ। একটা ব্যবসার আজকের দাম হলো সে তার বাকি জীবনে মালিকের জন্য মোট কত টাকা কামিয়ে দিতে পারবে তার এখনকার মূল্য। মানে ভবিষ্যতের আয়কে একটা নির্দিষ্ট হারের ডিসকাউন্ট করে বর্তমানে নিয়ে আসা। ভবিষ্যতের আয়। সেটা কিভাবে বোঝা যাবে? ওইখানেই তো আসল ব্যাপার। বাফেট যেটাকে বলেন ওনার্স আর্নিংস, মানে ব্যবসার মোট ক্যাশ ফ্লো থেকে ব্যবসার রক্ষণাবেক্ষণ বা বৃদ্ধির জন্য যেটুকু খরচ করতেই হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, সেটা বাদ দিয়ে যা থাকে। আচ্ছা। যা লাভ আসছে তার থেকে জরুরি খরচটা বাদ দিয়ে। ঠিক। এই ওনার্স আর্নিংসের ভবিষ্যৎ প্রবাহটাকেই ডিসকাউন্ট করতে হয়। কিন্তু ভবিষ্যৎ তো অনিশ্চিত। একটা কোম্পানির আয় ভবিষ্যতে কত হবে এটা বোঝা তো কঠিন। বাফেট এটা কিভাবে সামলান? ঠিক, এইখানেই বাফেটের ফিলসফির একটা জরুরি দিক আছে। উনি এমন ব্যবসাতেই টাকা ঢালেন যাদের ভবিষ্যতের আয় মোটামুটি অনুমান করা যায়, মানে যাদের ব্যবসায় একটা ধারাবাহিকতা আছে, সরলতা আছে, অনেকটা বন্ডের মতো প্রেডিক্টেবল আর কি। প্রেডিক্টেবল? হ্যাঁ, যদি কোনো ব্যবসার ফিউচার ক্যাশফ্লো বোঝা খুব কঠিন লাগে, যেমন ধরুন টেকনোলজি কোম্পানি যাদের আয় খুব দ্রুত বদলায়, বাফেট কিন্তু সেদিকে যান না। মাইক্রোসফটের উদাহরণটা যেমন উনি দেন। একদম। ওটাকেই তো উনি বলেন সার্কেল অফ কম্পিটেন্স, মানে যেটুকু বুঝি তার মধ্যেই থাকব, জটিলতার মধ্যে যাব না। বেশ যুক্তিযুক্ত। আচ্ছা, আর যে ডিসকাউন্ট রেট বা ছাড়ের হারের কথা বললেন, সেটা কিভাবে ঠিক করেন? ঝুঁকিটা কিভাবে ধরেন? উনি সাধারণত দীর্ঘমেয়াদী সরকারি বন্ডের যে সুদের হার, মানে ঝুঁকিবিহীন হার, রিস্ক ফ্রি রেট, সেটাই ব্যবহার করেন। সরকারি বন্ডের হার, কিন্তু স্টকের তো ঝুঁকি বেশি। হ্যাঁ,
কিন্তু মজার ব্যাপার হলো উনি কিন্তু ওই একাডেমিকদের মতো আলাদা করে ইকুইটি রিস্ক প্রিমিয়াম যোগ করার রাস্তায় হাঁটেন না। উনি বরং ব্যবসার কোয়ালিটি আর কম দামে কেনার ওপর জোর দেন। ও এমনকি যখন সুদের হার খুব কমে যায়, ধরুন 7% নিচে, উনি বরং ডিসকাউন্ট রেটটা একটু বাড়িয়ে ধরেন, হয়তো 10% ধরলেন। এতে মার্জিন অফ সেফটি আরও বাড়ে। এটা ঝুঁকি কমানোর একটা প্র্যাকটিক্যাল উপায় আর কি। বাহ, এটা তো অন্যরকম অ্যাপ্রোচ। তাহলে ওই মার্জিন অফ সেফটি বা কম দামে কেনার সুবিধাটা কি? শুধু ঝুঁকি কমানা? না, দুটো বড় সুবিধা। এক, ঠিক বলেছেন, দাম পড়ে গেলে লসের ঝুঁকি কমে। আর দুই, এটা কিন্তু আপনাকে অ্যাভারেজের চেয়ে অনেক বেশি রিটার্ন পাওয়ার সুযোগ করে দেয়। মানে লাভ বেশি হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, বুঝলাম। এর কি কোনো ভালো উদাহরণ আছে? মানে বাস্তবে কিভাবে কাজ করেছে? অনেক উদাহরণ আছে। ধরুন 1990 সালে ওয়েলস ফার্গো ব্যাংক। তখন আমেরিকার রিয়েল এস্টেট মার্কেট নিয়ে খুব চিন্তা ছিল বাজারে, সবাই ভয় পাচ্ছিল। হ্যাঁ, সে সময় তো একটা ক্রাইসিস চলছিল। ঠিক, তো বাফেট তখন ব্যাংকটার আর্নিং পাওয়ার বিশ্লেষণ করে দেখলেন এর আসল মূল্য হওয়া উচিত প্রায় $6.6 বিলিয়ন। কিন্তু কিনলেন কত দামে জানেন? মাত্র $3 বিলিয়ন। বলেন কি, অর্ধেকেরও কম দামে? হ্যাঁ, প্রায় 55% ডিসকাউন্টে। ঝুঁকি অবশ্যই ছিল, কিন্তু ওনার হিসাবে লাভের সম্ভাবনাটা ঝুঁকির চেয়ে অনেক বেশি ছিল। পরে তো ইতিহাস। তার মানে বাজার যখন ভয় পায় বা কিছু ভুল বোঝে, তখনই সুযোগ তৈরি হয়। অনেক সময় তাই হয়। আরও দেখুন 1888-তে কোকাকোলা। তখন বাজার দর ছিল $14.8 বিলিয়ন। অনেকেরই মনে হয়েছিল দামটা বেশি। কোকাকোলা তো তখন খুবই পরিচিত নাম। হ্যাঁ, কিন্তু বাফেট দেখলেন এর আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির বিরাট সম্ভাবনা। উনি একটা 2 স্টেজ মডেল ব্যবহার করে এর ভ্যালু বের করেছিলেন প্রায় 20 থেকে $48 বিলিয়ন মধ্যে। বিশাল পার্থক্য তো। অবশ্যই, উনি ভবিষ্যতের বৃদ্ধিটা দেখতে পেয়েছিলেন, যা বাজার দেখতে পায়নি। কিংবা ধরুন 2001 সালে লারসন জুহল, একটা ফ্রেম তৈরির কোম্পানি, খুব ভালো কোম্পানি, কিন্তু সাময়িক সমস্যায় পড়েছিল। লারসন জুহল? হ্যাঁ, এর একটা দারুণ প্রতিযোগিতামূলক সুবিধা বা মোট ছিল। বাফেটের আনুমানিক মূল্য ধরেছিলেন $440 মিলিয়ন, কিন্তু কিনলেন মাত্র $223 মিলিয়নে, প্রায় অর্ধেক দামে। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, কি দাঁড়ালো? দাঁড়ালো যে ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে, যেটার ব্যবসা আপনি বোঝেন, যার ম্যানেজমেন্ট সৎ আর দক্ষ, আর্থিক অবস্থা ভালো, আর সবচেয়ে জরুরি হলো সেটাকে কিনতে হবে তার আসল মূল্যের চেয়ে যথেষ্ট কম দামে। দাম আর মূল্যের ফারাকটা ধরতে পারা। সেটাই আসল। প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালিউ ইজ হোয়াট ইউ গেট। এই পদ্ধতিগুলো শুনতে কিন্তু বেশ সরল লাগছে, কিন্তু বাস্তবে করাটা নিশ্চয়ই কঠিন, অনেক ধৈর্য লাগে। অবশ্যই, এর জন্য গভীর বিশ্লেষণ দরকার, হোমওয়ার্ক দরকার, আর অনেক আত্মনিয়ন্ত্রণ দরকার। বাজার যখন আবেগতাড়িত হয়ে থাকে, তখন স্থির থাকাটা খুব জরুরি। হুম। তবে শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য বলি, বাজার কিন্তু প্রায়শই নানা কারণে, হয়তো সাময়িক সমস্যা বা ভুল ধারণা, এর জন্য দারুণ সব কোম্পানিকে অবিশ্বাস্য কম দামে কেনার সুযোগ তৈরি করে দেয়। সুযোগ তৈরি করে দেয়? হ্যাঁ, একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাজ হলো সেই সুযোগগুলো চিনে নেওয়া। আসল প্রশ্নটা হলো বাজারের ওই আবেগ বা ভয়ের মুহূর্তে স্থির থেকে বিশ্লেষণ করে সেই সুযোগটা কাজে লাগানোর মতো মানসিক জোর আর দক্ষতা কিভাবে অর্জন করা যায়। এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? ওয়ারেন বাফেট বললেই তো আমাদের সবার আগে মনে আসে কোকাকোলা বা আমেরিকান এক্সপ্রেসের মতো শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা, তাই না? হ্যাঁ, একদম, ওটাই ওনার পরিচিতি। কিন্তু একটা দিক হয়তো অনেকেই সেভাবে জানেন না, উনি কিন্তু বন্ড বা ধরুন প্রেফার্ড স্টকের মতো ফিক্সড ইনকাম সিকিউরিটিজও প্রচুর বিনিয়োগ করেন। ঠিক বলেছেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মানে ডেটা দেখলে বোঝা যায় বার্কশায়ার হ্যাথাওয়ের পোর্টফোলিওতে এই ফিক্সড ইনকাম বিনিয়োগের পরিমাণ সময়ের সাথে সাথে কিন্তু বেশ বেড়েছে। একসময় তো প্রায় 30% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 30%? অনেক তো। হ্যাঁ, তো আজকের আলোচনাটা আমরা ঠিক এই বিষয় নিয়েই করব। ওয়ারেন বাফেট কিভাবে তার ওই বিখ্যাত বিনিয়োগ দর্শন, যেটা আমরা শেয়ার বাজারের ক্ষেত্রে জানি, সেটা ফিক্সড ইনকাম জগতেও কাজে লাগান। দারুণ বিষয়। তাহলে চলুন এই দিকটা একটু বিস্তারিতভাবে দেখি, মানে বোঝার চেষ্টা করি কেন তিনি এই ধরনের বিনিয়োগ করেন, আর কিছু নির্দিষ্ট উদাহরণ দেখলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অবশ্যই। আচ্ছা, প্রথমেই বলি, বাফেট কখন ঠিক শেয়ার ছেড়ে বন্ড বা এই জাতীয় সিকিউরিটিজের দিকে ঝোঁকেন?
মানে কোনো নির্দিষ্ট পরিস্থিতি থাকে কি? মূলত যখন তিনি মনে করেন যে শেয়ার বাজারে তেমন আকর্ষণীয় সুযোগ নেই, হয়তো দাম বেশ চড়া, অথবা ধরুন যখন বার্কশায়ারের হাতে প্রচুর নগদ টাকা জমে গেছে, সেটা তো কোথাও লগ্নি করতে হবে। আচ্ছা। তার কাছে মূল প্রশ্নটা থাকে খুব সোজাসাপটা, এই মুহূর্তে ঝুঁকি বিবেচনা করে কর দেওয়ার পর সবচেয়ে ভালো রিটার্ন কোথায় পাওয়া সম্ভব। সেটা শেয়ারে হতে পারে, বন্ডেও হতে পারে, বা অন্য কিছুতেও। তার মানে সুযোগটা যেখানে সবচেয়ে ভালো, বাফেট সেখানেই। কিন্তু বন্ড তো ঠিক শেয়ারের মতো না। এখানে তিনি কিভাবে তার সেই ভ্যালু ইনভেস্টিংয়ের নীতিগুলো প্রয়োগ করেন, যেমন মার্জিন অফ সেফটি? এখানেই তো মজাটা। উনি ফিক্সড ইনকাম বিনিয়োগকেও কিন্তু শেয়ার কেনার মতোই বিচার করেন, সেই একই ফিলসফি। মানে নিরাপত্তা মার্জিন খোঁজা, ব্যবসার মৌলিকতা দেখা, ম্যানেজমেন্ট কতটা সৎ আর দক্ষ সেটা বিচার করা, আর সবচেয়ে জরুরি, বাজার যেটাকে ভয় পাচ্ছে বা ভুল বুঝছে সেরকম কম দামে কেনা, মানে আন্ডার ভ্যালুড সুযোগ খোঁজা। ইন্টারেস্টিং। শেয়ারের ক্ষেত্রে যেমন ব্যবসার আয়ের স্থিতিশীলতা দেখে মার্জিন খোঁজা হয়, বন্ডের ক্ষেত্রে তিনি দেখেন কোম্পানির ঋণ শোধ করার ক্ষমতা কতটা নিরাপদ, অ্যাসেটগুলো কতটা সুরক্ষিত, আর বাজার দর সেই নিরাপত্তার তুলনায় কতটা কম। তিনি এটাকে প্রায় একটা ব্যবসা কেনার মতোই দেখেন। আমরা বলতে পারি বন্ড অ্যাজ আ বিজনেস দৃষ্টিভঙ্গি। বন্ড অ্যাজ আ বিজনেস, দারুণ কনসেপ্ট। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যদি উনি মনে করেন মুদ্রাস্ফীতির ঝুঁকি বেশি, তখন কিন্তু সাধারণত লম্বা মেয়াদের বন্ড এড়িয়ে চলেন। আচ্ছা, এই বন্ড অ্যাজ এ বিজনেস ব্যাপারটা বাস্তবে কিভাবে কাজ করে তার একটা উদাহরণ দিলে কেমন হয়? যেমন ধরুন ওই ওয়াশিংটন পাবলিক পাওয়ার সাপ্লাই সিস্টেম বা WPPS এর ঘটনাটা, ওটা তো খুব বিখ্যাত। ঠিক ধরেছেন, ক্লাসিক কেস স্টাডি। ১৯৮৩ সালের ঘটনা। ওদের দুটো পারমাণবিক প্রকল্পের বন্ড ডিফল্ট করল। মিউনিসিপ্যাল বন্ডের ইতিহাসে অন্যতম বড় ডিফল্ট। চারদিকে তখন রীতিমতো আতঙ্ক। সবাই পাগলের মতো বিক্রি করছে WPPS বন্ড। আর বাফেট? বাফেট কিন্তু তখন অন্য ৩টি চালু প্রকল্পের বন্ড কিনছিলেন, প্রজেক্ট 1, 2, 3। সেগুলোর শর্ত ছিল আলাদা, আর সেগুলো বনভিল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা সরকারি সংস্থা দ্বারা সমর্থিত ছিল। ও, তার মানে সবাই যখন সব WPPS বন্ডকে গুলিয়ে ফেলে ভয় পাচ্ছিল, তিনি পার্থক্যটা ধরতে পেরেছিলেন। দারুণ। একদম। উনি এই ভালো প্রকল্পের বন্ডগুলো কিনলেন জলের দরে, মানে প্রতি ডলারে মাত্র 40 থেকে 80 সেন্ট। ভাবা যায়? অবিশ্বাস্য। আর রিটার্নে তিনি করমুক্ত প্রায় ১৫ থেকে ১৭% সুদ পাচ্ছিলেন ওই বন্ডগুলো থেকে। বাফেটের নিজের হিসাবেই উনি $১৩৯ মিলিয়ন এমন একটা ব্যবসা কিনেছিলেন, যেটা বছরে প্রায় $২৩ মিলিয়ন নগদ আয় দিচ্ছিল। ওই দামে অন্য কোনো ভালো ব্যবসা কিনে এত রিটার্ন পাওয়া তখন প্রায় অসম্ভব ছিল। এটাই তার বন্ড অ্যাজ এ বিজনেস চিন্তার পাওয়ার। একদিকে বন্ডের দাম বাড়ল, অন্যদিকে উঁচু হারে সুদও পেলেন। অসাধারণ। আচ্ছা, WPPS তো গেল, আর একটা খুব চর্চিত ঘটনা ছিল RGR নাভিস্কো জাঙ্ক বন্ড নিয়ে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ৮০ দশকের শেষের দিকে। হ্যাঁ, সেটাও একটা দারুণ উদাহরণ। যখন তথাকথিত জাঙ্ক বন্ডের বাজার একেবারে ধসে পড়ছে, সবাই ভয় পাচ্ছে, বাফেট তখন RGR নাভিস্কোর বন্ড কিনছেন। কারণ তার বিশ্লেষণ বলছিল বাজারের ভয়টা একটু বাড়াবাড়ি রকমের। কোম্পানিটার মূল ব্যবসা মানে খাবার আর তামাক যথেষ্ট স্থিতিশীল ছিল, আর তাদের ঋণ শোধ করার মতো যথেষ্ট ক্যাশ ফ্লো বা নগদ টাকাও তৈরি হচ্ছিল। বাজার অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়েছিল, আর উনি সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন। এখান থেকেও তিনি বেশ ভালো লাভ করেছিলেন। তার মানে সাম্প্রতিক সময়েও তিনি এই ধারা বজায় রেখেছেন, শুধু পুরনো দিনের ঘটনাই নয়। অবশ্যই। যেমন ধরুন ২০০২ সালের দিকে .com বাবল ফাটার পর তিনি লেভেল 3 কমিউনিকেশনস বা Amazon.com-এর মতো কোম্পানির হাই ইয়েল্ড বন্ড কিনেছিলেন। অ্যামাজনের বন্ড? তখন তো অ্যামাজন আজকের জায়গায় ছিল না। না, একদমই না। উনি সিইও জেফ বেজোসের ব্যবস্থাপনার প্রশংসা করেছিলেন ঠিকই, কিন্তু কেনার মূল কারণ ছিল তার মতে বন্ডগুলো তখন অসাধারণভাবে সস্তা বা রিডিকুলাসলি চিপ হয়ে গিয়েছিল। আচ্ছা। এছাড়া হাতে থাকা নগদ অর্থ কাজে লাগানোর জন্য তিনি কিন্তু কনভার্টেবল প্রেফার্ড স্টক, মানে যা স্টক আর বন্ডের একটা মিশ্রণ, সেগুলোতেও বিনিয়োগ করেছেন। আবার আগে রিস্ক আর্বিট্রেজও করতেন, মানে দুটো কোম্পানি মার্জ হওয়ার ঘোষণা দিলে তাদের শেয়ার বা বন্ড কিনে দামের পার্থক্য থেকে লাভ করার চেষ্টা।
আর মিড আমেরিকান এনার্জিতে তার বিনিয়োগটাও খুব উল্লেখযোগ্য। ওটা বেশ জটিল একটা ডিল ছিল, যেখানে ফিক্সড ইনকাম আর ইকুইটি দুটোই জড়িত ছিল। আর সেখানে ওয়াল্টার স্কটের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এবং ম্যানেজমেন্টের উপর আস্থা রাখাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বোঝা গেল। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, ওয়ারেন বাফেট শুধু শেয়ার বাজারেরই একজন কিংবদন্তি ভ্যালু ইনভেস্টর নন, তিনি ফিক্সড ইনকাম জগতেও ঠিক একই দর্শন, একই নীতি প্রয়োগ করে সুযোগ খুঁজে বেড়ান। একদম তাই। যেখানেই তিনি মনে করেন কোনো সম্পদ তার আসল মূল্যের চেয়ে কমে পাওয়া যাচ্ছে, ঝুঁকিটা হিসেব করে সেখানেই তিনি বিনিয়োগ করতে প্রস্তুত, সেটা শেয়ার হোক বা বন্ড। এই আলোচনাটা আমাদের মনে করিয়ে দেয় যে বিনিয়োগের সুযোগ কিন্তু শুধু শেয়ার বাজারে আটকে নেই। ঠিক, যে কোনো অ্যাসেট ক্লাসে, এমনকি সেই সব ক্ষেত্রেও যা হয়তো আপাতদৃষ্টিতে বেশ ঝুঁকিপূর্ণ লাগছে বা বাজারের নজরের বাইরে চলে গেছে, সেখানেও কিন্তু ভালো সুযোগ লুকিয়ে থাকতে পারে। আসল ব্যাপার হল কোম্পানির বা সম্পদের মৌলিকত্ব বিচার করা, ম্যানেজমেন্টের গুণমান দেখা এবং অবশ্যই সঠিক মূল্যে কেনার সুযোগ পাওয়া। চমৎকার আলোচনা হলো, আজ এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার মতো। বর্তমানে কি এমন কোনো খাত বা অ্যাসেট ক্লাস আছে যা বাজারের কাছে অনেকটা স্টিগমাটাইজড বা ভুল মূল্যায়িত হয়ে পড়ে আছে, যেখানে হয়তো ওয়ারেন বাফেটের মতো করেই কোনো অপ্রত্যাশিত ভ্যালু খুঁজে পাওয়া যেতে পারে? ভাবনার বিষয় কিন্তু। শেয়ার বাজারে টাকা লাগানোর কথা তো আমরা প্রায় শুনি, তাই না? হ্যাঁ, শুনি তো বটেই। কিন্তু শেয়ার কেনার পর সেগুলো ঠিকঠাক ম্যানেজ করা, ওটাই কিন্তু আসল কাজ। একদম, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো আজ আমরা এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের কৌশল নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে ওয়ারেন বাফেটের যে একটা থিওরি আছে, ফোকাস ইনভেস্টিং। ফোকাস ইনভেস্টিং খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ। ঠিক, আমরা একটা বইয়ের কিছু অংশের ওপর ভিত্তি করে আলোচনাটা করছি, যেখানে বাফেটের এই দর্শনটা ব্যাখ্যা করা আছে। আমাদের লক্ষ্য হলো বোঝা যে এই যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট বা ইন্ডেক্স ফান্ডিং, এর বাইরে বাফেটের রাস্তাটা কি। হ্যাঁ, আর সেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কতটা কাজের, বাজারের গড় আয়ের চেয়ে বেশি লাভ কি আদৌ সম্ভব এই পথে? ঠিক। আচ্ছা, শুরু করা যাক তাহলে। হ্যাঁ। আচ্ছা, আমরা সিনেমায় দেখি না স্টক মার্কেটের ম্যানেজাররা কেমন দুটো ফোন কানে নিয়ে চেঁচামেচি করছেন? হ্যাঁ, পর্দায় চোখ রেখে চুল ছিঁড়ছেন প্রায়। একদম। কিন্তু ওয়ারেন বাফেটের ছবিটা দেখুন, কি শান্ত, ধীরস্থির, যেন অনেক আগে থেকেই সব জানেন। লং টার্ম ভিশন, এটাই ওনার খাসিয়াত। তো সাধারণত এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের দুটো রাস্তা আমরা বেশি দেখি, তাই না? হ্যাঁ, মূলত দুটো। একটা হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজাররা খুব ঘন ঘন শেয়ার কেনা বেচা করেন, উদ্দেশ্য থাকে বাজারকে হারানো। চেষ্টা করেন আর কি, কিন্তু পরিসংখ্যান কি বলে? সেটাই তো মজার ব্যাপার। পরিসংখ্যান দেখায় বেশিরভাগ অ্যাক্টিভ ফান্ড কিন্তু দীর্ঘমেয়াদে, ধরুন S&P 500 ইন্ডেক্সকে হারাতে পারে না। উল্টের লেনদেনের খরচ বেড়ে যায়। একদম। আর দ্বিতীয় রাস্তাটা হলো ইন্ডেক্স ইনভেস্টিং, বাজারের গড় লাভটাই পাওয়া যায়, তার বেশি কিছু নয়। হ্যাঁ, মোটামুটি একটা রিটার্ন আসে, কিন্তু খুব দারুণ কিছু হয় না। ঠিক। এখানে ওয়ারেন বাফেট একটা তৃতীয় পথের কথা বলছেন, ওই ফোকাস ইনভেস্টিং। হ্যাঁ, এটার মূল আইডিয়াটা হলো আপনি হাতে গোনা কয়েকটা অসাধারণ কোম্পানি খুঁজে বের করুন, যাদের ব্যবসাটা খুব পোক্ত আর লম্বা সময় ধরে ভালো করার বিরাট সম্ভাবনা। আচ্ছা। তারপর আপনার বেশিরভাগ টাকা আর মনোযোগ ওই কয়েকটা কোম্পানির উপরেই দিন। বাফেট তো নিজেই বলেছেন, আমরা শুধু সেরা কয়েকটা কোম্পানির ওপর নজর দিই। উই আর ফোকাস ইনভেস্টার্স। ও আচ্ছা, তাহলে এই ফোকাসড ইনভেস্টিং এর মূল বিষয়গুলো কি কি, পিলারগুলো? প্রথমত, সেরা কোম্পানি বাছাই করতে হবে, যাদের ব্যবসাটা আপনি বোঝেন, ম্যানেজমেন্ট ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল। দ্বিতীয়ত, একটা নীতি মানতে হবে, কমই বেশি বা লেস ইজ মোর। পোর্টফোলিওতে 50-60টা শেয়ার না রেখে হয়তো 10টা, 15টা বা 20টা এমন শেয়ার রাখুন যা আপনি খুব ভালোভাবে বোঝেন। বাফেট এটাকে বলেন নো সামথিং ইনভেস্টরের পথ, তাই না? যারা কিছু হলেও জানে। একদম, যারা জানে তাদের জন্য। আর যখন একটা দারুণ সুযোগ আসে, তখন তৃতীয় নীতিটা কাজে লাগে, বড় বাজি বা বিগ বেটস। যখন সত্যি অসাধারণ সুযোগ পাচ্ছেন, তখন তাতে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করার সাহস রাখতে হবে। ধরুন আপনার মোট সম্পদের 10% বা তারও বেশি। বাফেটের ওই আমেরিকান এক্সপ্রেসের উদাহরণটা যেমন, তাই না? প্রায় 40% বিনিয়োগ করে ফেলেছিলেন। ঠিক তাই।
আর চতুর্থ হল ধৈর্য, খুব জরুরি। অন্তত ৫-১০ বছর বা তারও বেশি সময় ধরে বিনিয়োগটা ধরে রাখতে হবে, ঘন ঘন কেনাবেচা নয়। আর পঞ্চম? শেয়ারের দামের ওঠানামা। ওটা উপেক্ষা করতে হবে। মানে রোজকার দাম দেখে বিচলিত হলে চলবে না, কোম্পানির লং টার্ম ইকোনমিক ভবিষ্যতের উপর ভরসা রাখতে হবে। চার্লি মাঙ্গার তো সবসময় এই মানসিকতার কথাই বলেন। কিন্তু এই অ্যাপ্রোচটা তো প্রচলিত মডার্ন পোর্টফোলিও থিওরি বা এমপিটির থেকে বেশ আলাদা লাগছে। হ্যাঁ, অনেকটাই আলাদা। দেখুন, এমপিটি ঝুঁকি মাপে শেয়ারের দামের ওঠানামা বা ভোলাটিলিটি দিয়ে, আর ঝুঁকি কমাতে বলে প্রচুর শেয়ারে বিনিয়োগ করতে, মানে ডাইভার্সিফিকেশন। ঠিক। কিন্তু বাফেটের কাছে ঝুঁকি মানে ব্যবসার মূলগত ক্ষতি হওয়ার সম্ভাবনা। দামের ওঠানামা সেটা তো সুযোগ, দাম কমলে ভালো কোম্পানিকে একটা সুযোগ আসে। ইন্টারেস্টিং। আর ডাইভার্সিফিকেশন নিয়ে কি বলেন? ওনার তো বিখ্যাত উক্তি আছে, ডাইভার্সিফিকেশন হলো অজ্ঞতার বিরুদ্ধে সুরক্ষা। মানে আপনি যদি কোম্পানিগুলো সম্পর্কে ভালো করে জানেন, তাহলে অল্প কয়েকটাতে মনোযোগ দিলেই ঝুঁকি কমে, বাড়ে না। বাহ, একেবারে উল্টো কথা। উনি এফিশিয়েন্ট মার্কেট থিওরিও মানেন না তাহলে? না, উনি মনে করেন ভালো করে রিসার্চ করলে বাজারকে হারানো সম্ভব, যা ইএমটি মানে না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত কম কোম্পানিতে এতটা বিনিয়োগ করাটা কি সাধারণ বিনিয়োগকারীর জন্য একটু বেশি রিস্কি হয়ে যায় না? ধরুন একটা কোম্পানি খারাপ করল। প্রশ্নটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আপাতদৃষ্টিতে মনে হতে পারে ঝুঁকি বেশি, কিন্তু ফোকাস ইনভেস্টিংয়ের দর্শনটা হলো, যেহেতু আপনি শুধু সেই কোম্পানিগুলোতেই টাকা ঢালছেন যেগুলো আপনি খুব ভালো বোঝেন, তাই ব্যবসার আসল ঝুঁকিটা মানে কোম্পানিটায় ডুবে যাওয়ার ঝুঁকি সেটা কম থাকে। আচ্ছা। দামের ওঠানামাটা ঝুঁকি নয়। তবে হ্যাঁ, এর জন্য কোম্পানিকে গভীরভাবে বোঝার ক্ষমতা আর আত্মবিশ্বাস দুটোই লাগে। এটা কিন্তু সবার জন্য নয়। এর সপক্ষে তো উদাহরণও আছে। চার্লি মাঙ্গার, বিল রোয়ান, লু সিমসন, এরা তো ফোকাস ইনভেস্টিং করে লম্বা সময় ধরে মার্কেটকে হারিয়েছেন। হ্যাঁ, হারিয়েছেন। যদিও তাদেরও খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে। তাহলে কখন কিনবেন, কখন বেচবেন এই পদ্ধতিতে? সেটাও বেশ সোজাসাপটা। নতুন শেয়ার কেনার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কি আপনার পোর্টফোলিওতে এখন যা আছে তার চেয়েও ভালো সুযোগ? যদি না হয়, কেনার দরকার নেই। আচ্ছা, আর বেচার ব্যাপারটা? বাফেটের মতে যদি কোম্পানির মৌলিক ভিত্তি ঠিক থাকে, ব্যবসা ভালো চলতে থাকে, তাহলে শেয়ারটা চিরকাল ধরে রাখা উচিত। চিরকাল? হ্যাঁ, কারণ কম কেনাবেচা করলে লেনদেনের খরচ কমে, আর সবচেয়ে বড় লাভ হয় ট্যাক্সের ক্ষেত্রে। ওই যে আনরিয়ালাইজড গেইনের ব্যাপারটা, আপনার লাভ ট্যাক্স না দিয়ে বছরের পর বছর চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এটা একটা বড় সুবিধা। হ্যাঁ, পরে যখন বেচবেন একবারে ট্যাক্স দিলেও ঘন ঘন কেনাবেচা করে ট্যাক্স দেওয়ার চেয়ে অনেক বেশি লাভ থাকে। কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কি এত রিসার্চ করা বা এত বছর ধরে এত ধৈর্য রাখা সম্ভব? সবাই তো আর বাফেট নন। অবশ্যই কঠিন। এর জন্য মানসিক শৃঙ্খলা খুব দরকার। যারা নিজেরা খাটতে রাজি, কোম্পানির ব্যবসা বুঝতে সময় দিতে রাজি, আর বাজারের ওঠানামা দেখে প্যানিক করেন না, তাদের জন্য ফোকাসড ইনভেস্টিং কিন্তু সত্যিই অ্যাভারেজ রিটার্নের চেয়ে বেশি লাভ দিতে পারে। তার এটা একটা অন্যরকম মাইন্ডসেট দাবি করে। একদম। প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হবে। তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, ফোকাসড ইনভেস্টিং মানে হলো হাতে গোনা কয়েকটা সেরা কোম্পানি, যেগুলোকে খুব ভালোভাবে বোঝা গেছে, সেগুলোতে লম্বা সময়ের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করা, আর বাজারের রোজগার হইচই উপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকা। ঠিক, এটা একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজি, কিন্তু তাড়াহুড়োর অ্যাক্টিভ নয়, ধীরস্থির চিন্তাভাবনা করা অ্যাক্টিভ স্ট্র্যাটেজি, যেটা গড়পড়তা অ্যাক্টিভ বা প্যাসিভ ম্যানেজমেন্টের থেকে আলাদা। হ্যাঁ, যারা এই পথে হাঁটতে পারবেন তাদের জন্য পুরস্কারটাও বড় হওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে একটা অন্যরকম প্রশ্ন আসছে মনে। বাফেট এখন নিজেই বলছেন যে বার্কশায়ার হ্যাথওয়ের মতো বিশাল সংস্থার জন্য নতুন এলিফ্যান্ট বা বড় বিনিয়োগের সুযোগ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা উনি প্রায়ই বলেন, স্কেলের সমস্যা। তাহলে কি সাধারণ বিনিয়োগকারীদের জন্য, যাদের তো আর এলিফ্যান্ট সাইজের সুযোগ দরকার নেই, তাদের ক্ষেত্রে এই ফোকাসড ইনভেস্টিংয়ের নীতিটা কয়েকটি সেরা গভীরভাবে বোঝা কোম্পানিতে মনোযোগ দেওয়া আজকের বাজারে আরও বেশি প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ভাবার মতো বিষয় তো বটেই। ছোট বিনিয়োগকারীর জন্য ভালো সুযোগ খুঁজে পাওয়া হয়তো তুলনামূলকভাবে সহজ হতে পারে। ফোকাস করার সুযোগটা তাদের জন্য হয়তো আরও বেশি কার্যকর। ঠিক, এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন।
আজকের আলোচনায় আমরা একটু ভেতরের দিকে তাকাবো, মানে বিনিয়োগ আর আমাদের মনের ভেতরকার জগৎটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে কিভাবে আমাদের ভয়, লোভ বা অন্যান্য মানসিক ব্যাপারগুলো ধরুন স্টক মার্কেটে আমাদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। একদম। তো আমরা এখানে কিছু আচরণগত অর্থবিজ্ঞান বা বিহেভিয়ারাল ফিন্যান্স নিয়ে গবেষণা দেখছি, আর সাথে ওয়ারেন বাফেট বা বেন গ্রাহামের মতো বড় বিনিয়োগকারীদের চিন্তাভাবনাও, তাই না? ঠিক তাই। লক্ষ্যটা হলো এটা বোঝা যে বিনিয়োগ কি শুধু ডেটা আর সংখ্যা, নাকি এর পেছনে মনস্তত্ত্বও একটা বিরাট ভূমিকা রাখে। আর এটাই তো মজার বিষয়। আমরা ভাবে বিনিয়োগ মানে একদম ঠান্ডা মাথার খেলা। অথচ বাস্তবে মানুষের আবেগ, বিশেষ করে ভয় বা লোভ, কিভাবে যে শেয়ারের দামকে তার আসল জায়গা থেকে সরিয়ে দেয়, সেটা আসলেই ভাবার মতো। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। এই যে বিনিয়োগকারীর মন, এর ভেতরে ঠিক কি চলে? অনেক সময় তো আমরা ভুল করি, কিন্তু বুঝতেই পারি না যে ভুল করছি। এখানেই তো মানে ভয় আর লোভের আসল খেলাটা। এই দুটো আবেগ এমনভাবে আমাদের চালিত করে যে আমরা হয়তো বাজারের একেবারে উঁচুতে কিনে ফেলি বা একেবারে নিচে থাকার সময়ে বেচে দিই। মানে কোম্পানির ভালো মন্দ বিচার, যেটাকে ফান্ডামেন্টালস বলি, সেটা তখন গৌণ হয়ে যায়। অনেক সময়ই বাজারের সেন্টিমেন্ট বা মানুষের অনুভূতিটাই তখন শেয়ারের দামকে বেশি নাড়াচাড়া করায়। ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে পড়ছে। উনি বলেন, সাধারণ বুদ্ধি তো লাগবেই, কিন্তু তার চেয়েও বেশি দরকার হলো নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, মানে একটা স্থির মেজাজ। ঠিক, আর এই মেজাজ বা মানসিকতার উপর ভিত্তি করেই কিন্তু বেন গ্রাহাম বিনিয়োগকারী আর ফটকাবাজের মধ্যে একটা পরিষ্কার দাগ টেনেছেন। ওহো, আচ্ছা, সেটা কি রকম? গ্রাহামের মতে বিনিয়োগকারী হলেন তিনি যিনি একটা ব্যবসাকে বোঝেন, তার গুণমান বিচার করেন আর তারপর একটা যুক্তিসঙ্গত দামে সেটা কেনেন। তার মেজাজটা হয় শান্ত, ধৈর্যশীল। আর ফটকাদাজ, তারা কি শুধু দামের ওঠানামা নিয়েই ব্যস্ত থাকেন? বলতে গেলে তাই। তারা দ্রুত লাভ করতে চান, সেজন্য তারা প্রায়শই একটু উদ্বিগ্ন, অধৈর্য থাকেন আর বাজারের তাৎক্ষণিক খবরে বেশি প্রতিক্রিয়া দেখান। গ্রাহাম তো বলতেন, এদের আসল শত্রু বাজার নয়, এরা নিজেরাই। ইন্টারেস্টিং। তাহলে একজন ভালো বিনিয়োগকারীর মানসিক বৈশিষ্ট্যগুলো কি হওয়া উচিত? স্থির থাকাটা তো বললেন। হ্যাঁ, স্থিরতা খুব জরুরি। ধরুন বাজার পড়ল, আপনার শেয়ারের দাম হয়তো অর্ধেক হয়ে গেল। তখনও আতঙ্কিত না হয়ে কোম্পানির মূল ভিড়টা যদি ঠিক থাকে, তবে ভরসা রাখা যে দাম আবার ফিরবে। ভিড়ের স্রোতে গা ভাসিয়ে না দেওয়া আর কি। একদম। আর দ্বিতীয় হলো ধৈর্য। বাফেটের ওই পাঞ্চ কার্ডের উদাহরণটা ভাবুন। জীবনে মাত্র ২০টা ভালো বিনিয়োগের সুযোগ আসবে ধরে নিলে প্রত্যেকটা সিদ্ধান্ত কত ভেবেচিন্তে নিতে হবে। মানে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা, তাড়াহুড়ো না করা। ঠিক। আর তৃতীয় হলো যুক্তিবাদী হওয়া, মানে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। খুব বেশি আশাবাদী হওয়াও ভালো না, আবার হতাশায় ডুবে যাওয়াও কাজের কথা নয়। বাজারের খারাপ সময়টাকে বরং কম দামে ভালো জিনিস কেনার সুযোগ হিসেবে দেখা। বাফেটের ওই কথাটা, অন্যরা যখন লোভী তখন ভয় পান, আর অন্যরা যখন ভীত তখন লোভী হন। চমৎকার বলেছেন। এটাই মূল কথা। বেন গ্রাহামের মিস্টার মার্কেটের ধারণাটা এখানে খুব খাটে, তাই না? বাজার যেন একটা মানুষ, যার মুড সুইং করে। ঠিক, গ্রাহাম এটাই বোঝাতে চেয়েছেন। মিস্টার মার্কেট প্রতিদিন আপনার কাছে এসে একটা দাম বলবে শেয়ার কেনার বা বেচার জন্য। তার মেজাজ খারাপ থাকলে হয়তো খুব কম দামে বেচতে চাইবে, আবার মেজাজ ভালো থাকলে অনেক বেশি দাম চাইবে। তো বিনিয়োগকারীর কাজ হলো মিস্টার মার্কেটের এই মুড সুইংয়ের দ্বারা প্রভাবিত না হওয়া। একদম, বরং তার দেওয়া অযৌক্তিক দামগুলোকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা। যদি দামটা আপনার যুক্তির সঙ্গে না মেলে, তাহলে সহজভাবে তাকে এড়িয়ে যাওয়া। চার্লি মাঙ্গারও তো মনে হয় এরকম কিছু বলেন, যে আমাদের মস্তিষ্ক শর্টকাট খোঁজে। হ্যাঁ, মান্দা বলেন যে মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় সহজ রাস্তা নেয়, যা ভুল হতে পারে। তাই তিনি দুটো দিক দেখতে বলেন, একদিকে যুক্তির বিশ্লেষণ আর অন্যদিকে নিজের অবচেতন মনের প্রভাবগুলোকেও বোঝা। এখানেই আচরণগত অর্থবিজ্ঞানের ধারণাগুলো চলে আসছে, যেমন অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স। ঠিক, আমরা প্রায়শই ভাবি আমরা যতটা জানি বা বুঝি তার চেয়ে বেশি জানি। এটা বিনিয়োগের ক্ষেত্রে খুব বিপজ্জনক হতে পারে। আর একটা ব্যাপার হলো অতিরিক্ত প্রতিক্রিয়া বা ওভার রিয়াকশন বায়াস, মানে সাম্প্রতিক খবরের ওপর, বিশেষ করে খারাপ খবরের ওপর আমরা হয়তো বেশি জোর দিয়ে ফেলি। হ্যাঁ, এটাকে ইনভেস্টার্স মায়োপিয়া বা স্বল্পদৃষ্টিও বলা হয়।
ভবিষ্যতে লম্বা ছবিটা না দেখে আমরা তাৎক্ষণিক ঘটনায় বেশি আলোড়িত হই। আর ক্ষতি বিমুখতা বা লস অ্যাভার্জন, এটা তো খুব কমন মনে হয়। খুবই কমন। লোকসানের কষ্টটা লাভের আনন্দের চেয়ে আমাদের কাছে অনেক বেশি মনে হয়। এই জন্য আমরা হয়তো লাভজনক শেয়ার তাড়াতাড়ি বেছে দিই, কিন্তু লোকসানে থাকা শেয়ারটা ধরে রাখি, এই আশায় যে দামটা হয়তো আবার উঠবে। আর মানসিক হিসাব রক্ষণ বা মেন্টাল অ্যাকাউন্টিং, এটাও বেশ মজার। হ্যাঁ, মানে আমরা টাকাটা কোথা থেকে এলো সেটার উপর ভিত্তি করে তার ব্যবহার ঠিক করি। যেমন ধরুন, লটারিতে পাওয়া টাকা হয়তো সহজেই খরচ করে ফেলি, কিন্তু মাস মাইনের টাকা অনেক হিসেব করে খরচ করি। অথচ টাকা তো টাকাই। তার মানে পুরো আলোচনা থেকে মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? বিনিয়োগে সফল হতে গেলে শুধু আর্থিক জ্ঞান বা বিশ্লেষণই যথেষ্ট নয়। একেবারেই না। মানসিক স্থিরতা, ধৈর্য আর নিজের ভেতরের এই পক্ষপাতগুলোকে চেনার ক্ষমতা, এগুলো আসলে সমান গুরুত্বপূর্ণ, হয়তো আরও বেশি। তাহলে এই মনস্তাত্ত্বিক দিকগুলো সম্পর্কে সচেতন থাকলে আমরা সাধারণ ভুলগুলো এড়াতে পারি। শুধু তাই নয়, বাজারের যে সামগ্রিক আবেগ বা অযৌক্তিক পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকেও কিন্তু সুযোগ খুঁজে নেওয়া যেতে পারে। যখন অন্যরা ভয় পাচ্ছে বা বেশি লোভ করছে, তখন স্থির থাকাটাই একটা বড় কৌশল। দারুণ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের সবার ভাবনার জন্য। যদি আমরা নিজেদের সাম্প্রতিক বিনিয়োগ সিদ্ধান্তগুলোর দিকে তাকাই, তাহলে কোন মানসিক পক্ষপাতটা আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে বলে মনে হয়? সেটা কি অতি আত্মবিশ্বাস, নাকি লোকসানের ভয় বা অন্য কিছু? আর সেটাকে সামলানোর জন্য কি করা যেতে পারে? ওয়ারেন বাফেটের বিনিয়োগ কৌশল নিয়ে আজ আমরা একটু আলোচনা করব, কেমন? যা প্রায়শই লোকে যা ভাবে তার থেকে বেশ আলাদা। হ্যাঁ, ঠিক। আর আমাদের হাতে থাকা এই চ্যাপ্টার 12 পিডিএফ থেকে পাওয়া তথ্যগুলো বেশ ইন্টারেস্টিং। আমরা এর গভীরে একটু ডুব দেব আজ। আচ্ছা, শুরুতেই জর্জ বার্নার্ড শরের একটা কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, যুক্তিবাদী মানুষ পৃথিবীকে নিজের সাথে মানিয়ে নেয়, আর অযৌক্তিক মানুষ পৃথিবীকে নিজের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে। ঠিক। তাই সমস্ত প্রগতি অযৌক্তিক মানুষের উপর নির্ভর করে। তো বাফেট কি সেই অর্থে একটু অযৌক্তিক? প্রশ্নটা কিন্তু দারুণ। বিশেষ করে ভাবুন, ওই যে 1880-র দশকে প্রোগ্রাম ট্রেডিং এলো, যখন কম্পিউটার মার্কেটকে যাতা করে দিল। হ্যাঁ হ্যাঁ। বা ধরুন 2000 সালের .com বাবল, যখন লোকে পাগল হয়ে গেছিল টেক স্টক নিয়ে। সেই সময় তো অনেক বড় বড় বিনিয়োগকারীও বেশ হোঁচট খেয়েছেন। একদম। কিন্তু বাফেট, তিনি কিন্তু তখনও অবিচল আর ধারাবাহিকভাবে সফল। তো বোঝাই যাচ্ছে ওনার রাস্তাটা একটু ভিন্ন। হ্যাঁ, সেটাই। এই ভিন্নতার মূলে ঠিক কি আছে? আমাদের সূত্র বলছে বেশিরভাগ লোক তো স্টকের দাম দেখে কেনাবেচা করে, তাই না? ঠিক, দাম বাড়ল কিনল, দাম কমল বেচে দিল। কিন্তু বাফেট তিনি দেখেন ব্যবসাটাকে, কোম্পানির লাভ ক্ষতির হিসাব কেমন, মূলধন আবার ব্যবসায় খাটানোর দরকার কতটা পড়ছে, একদম, আর কতটা ক্যাশ টাকা আসছে ব্যবসা থেকে, এইগুলো। ওইসব আধুনিক পোর্টফোলিও থিওরি, ঝুঁকি কমাতে একগাদা শেয়ার কেনা, বা মার্কেট কালকে কি হবে সেই সব ভবিষ্যৎবাণী। না, ওসব নিয়ে উনি মাথা ঘামান না। এটাই তো মূল পার্থক্য, তাই না? উনি নিজেকে শেয়ারের মালিক না ভেবে ব্যবসার অংশীদার ভাবেন। ঠিক। আর ওনার যে বিভিন্ন ব্যবসায় সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা, সেটাই ওনাকে অন্যদের থেকে, অনেক ফান্ড ম্যানেজারের থেকে আলাদা করে দেয়। উনি একবার বলেছিলেন না যে মাছকে কি বোঝানো যায় ডাঙায় হাঁটা কেমন লাগে? হ্যাঁ, ব্যবসার ভেতরের খবর জানাও ঠিক ওই রকম। বাইরে থেকে বোঝাটা খুব মুশকিল। তাহলে শেয়ার বাজারের ভূমিকাটা কি ওনার কাছে? দামের ওঠানামা যদি এতই অপ্রাসঙ্গিক হয়? দেখুন, ওনার মতে শেয়ার বাজারটা হলো একটা সুবিধাজনক জায়গা, যেখানে মাঝে মাঝে গিয়ে দেখা যায় অন্য কেউ কোনো অযৌক্তিক দামে কিছু বেচছে কিনা। সুযোগ খোঁজার জায়গা? হ্যাঁ, কিন্তু কোনো ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য মাপার জন্য নয়। অল্প সময়ের দাম কত উঠল বা নামল, সেটা দিয়ে ব্যবসার ভালো মন্দ বিচার করাটা ওনার কাছে বোকামি। তাহলে উনি কিভাবে মূল্যায়ন করেন একটা ব্যবসাকে? বছরে একবার করে দেখেন? হ্যাঁ, বছরে একবার মূল অর্থনৈতিক দিকগুলো দেখেন। যেমন ধরুন, শেয়ারহোল্ডারদের ইকুইটির উপর রিটার্ন কেমন আসছে, মালিকের পয়সা কতটা বাড়ছে আর কি। ঠিক, অপারেটিং মার্জিন বাড়ছে না কমছে, আসল ব্যবসা থেকে লাভ থাকছে তো, ঋণ কতটা আছে কোম্পানির ঘাড়ে, আর ব্যবসায় টিকে থাকতে বা বাড়তে গেলে নতুন করে মূলধন লাগবে কতটা। আর অবশ্যই ক্যাশ ফ্লো, ব্যবসাটা নগদ টাকা তৈরি করতে পারছে কিনা। ওনার বিশ্বাস, এইগুলো যদি ঠিক থাকে, তাহলে শেয়ারের দাম আজ হোক বা কাল ব্যবসার আসল মূল্যের দিকে যাবেই। আচ্ছা,
আর এই কানবায় থেকেই তো ওয়ারেন বাফেট ওয়ে তৈরি হয়েছে, তাই না? যার কয়েকটা ধাপের কথা আমরা পড়েছি। যেমন প্রথমটা, শেয়ার বাজারকে প্রায় বন্ধ করে রাখা। হ্যাঁ, মানে বাজারকে পাত্তা না দেওয়া আর কি, কারণ বাজার খুব আবেগ দিয়ে চলে আর খুব অল্প সময়ের চিন্তা করে। রোজকার দাম দেখে বিচলিত হওয়া চলবে না। একদম। সুযোগ পেলে দেখতে হবে, কিন্তু রোজকার খবর রাখার দরকার নেই। শোনা যায় ওনার অফিসে নাকি স্টক কোড দেখার মেশিনই নেই। দারুণ তো। আর দ্বিতীয় ধাপ, অর্থনীতি নিয়ে চিন্তা না করা। হ্যাঁ, মানে এমন ব্যবসা খুঁজতে হবে যা অর্থনীতি ভালো চলুক বা খারাপ, দুটোতেই মোটামুটি টিকে থাকতে পারে, লাভ করতে পারে। বুঝেছি। আর তৃতীয় ধাপটা মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টক নয়, পুরো ব্যবসাটা কেনার মানসিকতা। ঠিক ধরেছেন। এর মানে হলো ব্যবসার মূল জিনিসগুলো দেখা, ব্যবসাটা কি সহজ, বোঝা যায়। পরিচালকরা কেমন, যোগ্য, সৎ। একদম। আর্থিক অবস্থাটা ভালো তো, মানে লাভ করার ক্ষমতা আছে, মালিকের আয় হচ্ছে, আর সবচেয়ে জরুরি দামটা, নিরাপত্তার মার্জিন, যাতে হিসাবে একটু ভুল হলেও বড় লোকসান না হয়। ঠিক। আচ্ছা, আর চতুর্থ ধাপটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হ্যাঁ, তবে একটু অন্যভাবে। উনি মনে করেন যদি সত্যি কয়েকটা দারুণ ব্যবসা খুঁজে পাওয়া যায়, ভালোভাবে বুঝে, তাহলে সেগুলোর উপরেই বেশি জোর দেওয়া উচিত। হ্যাঁ, অনেকগুলো কোম্পানিতে অল্প অল্প করে টাকা না ছড়িয়ে কয়েকটা সেরা ব্যবসার উপর ফোকাস করা। আর ধৈর্য। ধৈর্য তো লাগবেই, ঘন ঘন কেনাবেচা নয়। সেরাগুলো কিনে ধরে রাখা লম্বা সময়ের জন্য। তাহলে পুরো ব্যাপারটার মূল কথা দাঁড়াচ্ছে মূলধনকে ঠিকঠাক ব্যবহার করা, তাই তো? মানে যে জিনিসগুলো বোঝা যায়, যেমন ব্যবসায়ের ভ্যালুয়েশন, সেগুলোর উপর মনোযোগ দেওয়া। আর যেগুলো বোঝা প্রায় অসম্ভব, যেমন মার্কেট বা অর্থনীতির ফিউচার, সেগুলো এড়িয়ে যাওয়া। একদম, এটাই মূল কথা। ওনার সাফল্যের রহস্য কোনো জটিল গণিতে নেই, আছে এই সহজ যুক্তিতে। একটা নির্দিষ্ট মানসিকতা, তাই না, যেটা ওনার ব্যক্তিত্বের সাথে খুব মেলে। অবশ্যই। উনি তো পুরো প্রসেসটা এনজয় করেন, নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রাখা আর বাজারের হইচই থেকে দূরে থেকে স্বাধীনভাবে চিন্তা করা, এটাই আসল। তাহলে যদি আমরা সার সংক্ষেপ করি, বাফেটের পথটা শুনতে সহজ লাগলেও হাঁটাটা কঠিন। এর জন্য ব্যবসার ভাষা, মানে অ্যাকাউন্টিং বুঝতে হবে। বেঞ্জামিন গ্রাহাম, ফিল ফিশার, এদের লেখা পড়তে হবে, কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট খুঁটিয়ে দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, সেই মানসিকতাটা ধরে রাখতে হবে। বাজারের আবেগে গা ভাসালে চলবে না। ব্যাপারটা আসলেই তাই। এটা রকেট সায়েন্স নয়, কিন্তু এর জন্য গভীর জ্ঞান লাগে, চরম ধৈর্য লাগে, ডিসিপ্লিন লাগে, আর মানে একা চলার সাহস লাগে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে। আচ্ছা, যদি বাফেটের এই সাফল্যর একটা কারণ হয় যে বাকিরা সবাই স্বল্পমেয়াদী খেলায় মেতে থাকে, হ্যাঁ, এটা তো উনি নিজেও বলেন। তাহলে আমাদের রোজকার বিনিয়োগ অভ্যাসের মধ্যে কোন জিনিসগুলো আসলে অজান্তেই ওই হারার খেলার অংশ হয়ে যাচ্ছে, যেটা সুযোগ বাফেট নিচ্ছেন? এটা কিন্তু আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় হতে পারে। খুব ভালো পয়েন্ট, এটা নিয়ে ভাবা উচিত।